সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টকে। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন এদেশের প্রখ্যাত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক, যারা আমরা যাকে ইতিমধ্যে বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি উনার স্পষ্টভাষী বক্তব্যের জন্য উনি সমাদৃত হয়েছেন সারা দেশের বিভিন্ন মহলে। আমরা স্যারকে স্বাগত জানাই। জনাব এ কে এম পাটোয়ারী আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে কথা বলবার জন্য। থ্যাংক ইউ আপনাকে। স্যার, আপনি সরাসরি প্রশ্নে চলে যাই, আপনার সাথে আলোচনায় চলে যাই। আমার মনে হয় সেটি হচ্ছে যে আমরা যে কটি বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমি একটি বিষয়ে একটু আলোকপাত করতে চাচ্ছিলাম। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি একটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেটি আমরা দেখেছি। স্যার, সেই ভাষণটির একটি সংক্ষিপ্ত পর্যালোচনা আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমি কয়েকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই। আপনি দেখেছেন স্যার সেই ভাষণে বাংলাদেশী জনগণের জন্য অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপের কথা উনি উল্লেখ করেছেন, যেগুলো ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে এবং দৃশ্যমানের পথেই রয়েছে। সেটি নিয়ে উনি দ্ব্যর্থহীন কণ্ঠে ওনার ভাষণে উল্লেখ করেছেন। তার মাঝে যদি আমি উল্লেখ করি বিশেষ কিছু বিষয় নিয়ে, তাহলে হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, এটি একটি বিষয় এবং এটিতে উনি একদম জিরো টলারেন্সের কথা বলেছেন ওনার জায়গা থেকে। সরকারি অফিস আদালতে যে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় ফাইল প্রসেসিং এ, ফাইল আদান প্রদানে, সেখানে তিনি ই ফাইলিং এর চালুর কথা বলেছেন। ই ফাইলিং চালুর মাধ্যমে তাহলে সেবা পেতে যেন হয়রানি না হয় জনগণকে। সমুদ্র বন্দরের বিষয়ে উনি কথা বলেছেন। সমুদ্র বন্দর বাংলাদেশে এটি তদারকির জন্য বা এটির কাজ করার জন্য উন্নত বিশ্বের রাষ্ট্রদের একটি সম্ভাবনা রয়েছে। তারা ইচ্ছুক। বর্তমান সরকারের কাছে তারা তাদের ইচ্ছার কথা জানিয়েছে। তার মানে হচ্ছে স্থিতিশীল একটি জায়গায় হয়তো আমরা যাচ্ছি মনে হয়। এবং একই সাথে দিয়ে উনি ভূমি যে সেবা যেটি রয়েছে জনগণের জন্য সেটিকেও সহজ করার জন্য উনি কথা বলেছেন, যে ঘরে বসেই এখন থেকে নামজারি, খাজনা কিংবা পর্চা কিংবা সার্টিফাইড কপির জন্য ঘরে বসে থেকে একজন ভূমি সেবা পেতে পারবে। এরকম নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ আমরা কিন্তু হয়তোবা এবারই প্রথম দেখছি কিনা এই সরকারের আমলে, সেটি নিয়ে একটি কথা বলবার রয়েছে। এবং পাসপোর্ট বিষয়ে উনি কথা বলেছেন যে ৭০,০০০ পাসপোর্ট আবেদনকারী যেগুলো পেন্ডিং রয়েছিল সেই পাসপোর্ট গুলো ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং আবেদনকারীগণ সেই পাসপোর্ট গুলো তাদের হাতে পেয়েছে। এরকম নানাবিধ বিষয়ে সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ আপনি দেখেছেন, সেগুলো নিয়ে কথা হয়েছে। এবং স্যার, আমি যদি একটু উল্লেখ করি সবশেষে যে বিষয়টি, সেই ভাষণের নিচে যে বিভিন্ন কমেন্টস ছিল, কমেন্ট বক্সে যে জনগণের যে কমেন্ট ছিল, সেই কমেন্ট গুলোতে অভূতপূর্ব সাড়া জনগণের পক্ষ থেকে দেখা গেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে অনেকে অনেক ধরনের আবেগতাড়িত কণ্ঠে কথা বলেছেন, কমেন্টস করেছেন, অনেক আবেগঘন লেখাও সেখানে পোস্ট করা হয়েছে। তো সার্বিকভাবে এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? সরকারের এই এতদিনের যে মেয়াদকাল চলছে, সেখানে সরকারের যে ভাবমূর্তি, সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনা যে এর আগে করা হয়েছে, সেই জায়গা থেকে যদি আমরা দৃষ্টি ফেরাই গতকালকের ভাষণের দিকে, তাহলে এই বিষয়টিকে আপনার কাছে মূল্যায়নটি কিভাবে আসবে? দেখুন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। ইউনূস সাহেবের একজন ভালো বক্তা। ওনার যে পায়াস উইশটা সেটা এটা তো একটা জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। আমরা ইতিপূর্বে যতগুলি রাষ্ট্রপ্রধান দেখছি সবাই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। ইভেন শেখ হাসিনাও দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আপনারা দেখে থাকতে পারেন। কিন্তু বাস্তবতা হলে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখছি তখন হাসিনা কিরকম দুর্নীতি করছে আমরা সেটা দেখছি। ইউনূস সাহেব হচ্ছে এটা ব্যতিক্রম। ওনার চাওয়া আর বাস্তবতা এক হচ্ছে না, কারণ ওনার ওই যে যারা দুর্নীতি করছে, যারা দুর্নীতি করতে সহায়তা করছে, সেই লোকগুলি এখনো যথাস্থানে আছেন। তাহলে দুর্নীতির ওনার যে চাওয়াটা, ওনার চাওয়ার মধ্যে কোনো ইয়ে নাই, ঘাটতি নেই। এবং উনি নিজেও কোনোদিন দুর্নীতি করেন নাই, যদিও তারা দুর্নীতিবাজ বানাবার চেষ্টা করছিল প্রিভিয়াস গভর্নমেন্ট। কিন্তু এখন উনি ওই একই লোক দিয়ে নতুন বোতলে পুরান মদ, তাহলে এটা তো দুর্নীতি মুক্ত কিভাবে করবেন? আর উনি যেসব সার্ভিসের কথা, সার্ভিস ডেলিভারি প্রতিষ্ঠানগুলি যেভাবে জনগণের ট্যাক্সে জনগণের কষ্ট লাঘব করবে, এটা আমরা সবাই চাচ্ছি।
কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো আপনি যারা সার্ভিস গ্রহণ করতেছে উনার চাওয়ার মধ্যে আর ওদের বাস্তবতার মধ্যে কতটুকু মিল আছে উনি সার্ভে করলে ওটার প্রতিফলন পাবেন। তো এইবারে ঈদে যে উনি একটা স্বস্তির একটা হয়েছে যে বাজার দরটা স্থিতিশীলতা রাখতে পারছেন, এটা উনার ক্রেডিট। আর হলো যে বিদ্যুৎটা আমরা গত ঈদে দেখছি, আমরা গত রোজার মধ্যে দেখছি বারবার লোডশেডিং হইতো, এইবারে সেটা স্থিতিশীল রাখতে পারছে, এটা তার ধন্যবাদ পাওয়া যোগ্য। আবার এট দ্য সেম টাইম উনি আরো অনেকগুলি ক্ষেত্রে, যেমন আমি আজকে আপনাকে বলি যে মিসম্যানেজমেন্ট কেমন। বঙ্গভবনে আজকে বিজয় দিবস উপলক্ষে দাওয়াত ছিল সবাই, সেখানে যখন ইফতার হয়েছে ইফতারের ফল আপনার ইফতারের পরে নামাজ পড়াবে, দেখা যায় ইমাম সাহেব ওখানে অনুপস্থিত। দেখেন, একটা বঙ্গভবনে একটা আগের থেকে নির্ধারিত বিজয় দিবসের নামাজ পড়াবে, ইমাম সাহেব নাই। ইমাম সাহেব নাই, তারপরে কি করবে? সেখানে ওয়াকারুজ্জামান সাহেবকে আমি ধন্যবাদ দিই, উনি ওখানে ইমামতি করছেন। উনি আবারও প্রমাণ করলেন যে উনি অলরাউন্ডার, এবং উনি যে ধার্মিক, উনি যে যার কাছে ধর্ম আছে অধর্ম তার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়তো আশানুরূপ করতে পারে না, কিন্তু আজকে উনি ইমামতি করছে বঙ্গভবনে। তাহলে বঙ্গভবনের যে নির্ধারিত, এটা আমি একটা ছোট্ট ব্যাপার যদিও, দেখেন এর ম্যানেজমেন্টটা দীর্ঘদিন থেকে রাষ্ট্রপতির অফিসে যে একটা নিচু রাষ্ট্রপতির সাইনে যে ইমাম সাহেব অনুপস্থিত থাকবে, ইমাম সাহেব অনুপস্থিত কেন? কেন আমাকে সেনাপ্রধান আজকে ইমামতি করতে হইলো বঙ্গভবনের? আজকে সব ইনভাইটেডদেরকে ইমামতি কিন্তু আমাদের সেনাপ্রধান করছে। এই জন্য সেনাপ্রধানকে আবারও ধন্যবাদ দিই যে উনি যে অলরাউন্ডার, একটা মুসলমানের পারি। কিন্তু আমার কথা হলো যে বঙ্গভবন ম্যানেজমেন্টটা, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বললাম যে ম্যানেজমেন্ট এই ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি কতটুকু আমাদের প্রশাসনে দেখেন হয়তো শুরু করে সব জায়গায়, কিন্তু উনি চেষ্টা করতেছে, ওনার চেষ্টার মধ্যে ওনার একটা কঠোর এটার জন্য দৃষ্টান্তমূলক এদের সাজারও ব্যবস্থা করতে হবে যে কেন গাফিলতি, এটা কেন এই গাফিলতি, যাতে একটা উদাহরণ সৃষ্টি করতে হবে। তাহলে ওই জিনিসগুলি আশারূপ ফল আমরা পাবো। না হলে যে লাউ সে গধু হবে। এটা তো সবিস্বাদত দুর্নীতি করার আগে দুর্নীতির বিরুদ্ধে সাইকেল চালায় উনি অফিসে গেছে, আমরা দেখছি। কিন্তু পরবর্তীকালে ওনার বাসায় 2 কোটি টাকা পাওয়া গেছে, এবং উনি আপনার জনতা টাওয়ার নিজের শ্বশুর নামে আপনার ওনার ওয়াইফের নামে নিচে, কিন্তু স্বামীর নাম দেয় নাই। মানে উনি মনে করে স্বামীর নাম দিলে লোকে এটা জেনে যাবে, বাপের নাম দিছে। একটা বিবাহিত মেয়ের স্বামীর নাম থাকে না, কোন সম্পত্তি লিখলে স্বামীর নাম থাকবে, বাপের নাম আসবে না। তো ওইটা অথচ সে স্টার্ট করছে কি দিয়া? সাইকেল চালায় স্টার্ট করছে, কিচ্ছুতা সাধারণ করছে, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করছে। যখনই যে গভর্নমেন্ট আসছে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা কিন্তু রেজাল্ট কিন্তু আমরা সেভাবে পাই না যেভাবে আকাঙ্ক্ষা করছে জনগণ। এখন ওনার যে পায়াস উইশটা, ওনার যে এই যে দুর্নীতি মুক্ত হবে, যে ঘরে বসে মানুষ পাবে, এটা সুন্দর আশা জনগণও তাই চায়। কিন্তু ওনার এই যে উনি চাওয়ার মধ্যে আর পাওয়ার মধ্যে, এটা তদারকির মধ্যে এটা অনেক গ্যাপ। আমাদের কাছে যেসব তথ্য আসতেছে বা আমরা দেখতেছি, সেটা কিন্তু করতেছে না। সরে না শুনে ধর্মের কাহিনী উনি চাচ্ছেন, কিন্তু যারা ওখানে এইসব করে ফাঁক পুকুর বাইর করে, তারা তো চাবে না যে ওই কাজগুলি হোক। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বলি। দেখেন, আপনি পাওনাদার যদি দেনাদারের কাছে যাইয়া তার পিছু পিছু করতে হয়, তার পিছনে যে পানা আদায় করার জন্য যে ব্যাংকও যায়, ওই লগ্নি করে যারা, তারা পিছিয়ে দাওয়া করে। এখন দেখেন, জনগণের ট্যাক্স দিবে, গাড়ির মানে কোনো গাড়ির ফিটনেসের টাকা দিবে। এটা তো পোস্ট অফিসে বসে দিতে পারে, আপনার গাড়িটা আপনি দিবেন, আমার হুন্ডাটা ট্যাক্স দিবেন, রাষ্ট্রের কোষাগারে টাকা আসবে। এখানে তো কোনো জিজ্ঞাসা করার দরকার নেই, কিন্তু আমরা এখানে দেখবো লাইন ধরবে, 3 দিন পরে আসে। এই ঘুষ খাওয়ার সিস্টেমের মধ্যে এরকম করে রাখছে। তো এইখানেতে উনি যে সার্ভিস ডেলিভারিতে উনি যে দিবেন, আমি ডক্টর ইউনূস সাহেবের যে এই পায়েস উইশটার জন্য আমি এটা শ্রদ্ধা জানাই। কিন্তু বাস্তবতা হইলেও আমি ওনাকে বলবো এট দ্য সেম টাইম যে আপনার মোবাইলের ট্যাক্সি লোড যে কোনো দোকান থেকে করতে পারেন। তাহলে গাড়ির যে ট্যাক্স যখন দিবে রাষ্ট্রের আয়, এটা আপনাকে কেন লাইন ধরে আপনি 3 ঘন্টা সময় করে 3 দিন পরে দিয়ে আপনি নিজের পকেটের টাকা রাষ্ট্রের কোষাগারে কেন দিতে যাবেন আপনি? যার পরবর্তীতে মাসে গাড়ি নবায়ন করছে না, অনেকের গাড়ি চলছে, নবায়ন করছে না। এটা যারা গাড়ির মালিক তাদের দোষ না, হুন্ডার মালিক তাদের দোষ না, দোষ হলো সিস্টেমের। আপনি ঘরে বসে তো দিতে পারেন, আপনি ভ্যাকসিন লোড করতে পারলে আপনি বিদ্যুৎ বিল দিতে পারছেন। তাহলে গাড়ির ট্যাক্স টোকেন ফিটনেসের এইটার টাকাটা কেন ঘরে বসে দিতে পারবে না? কেন পোস্ট অফিসে যে কোনো একটা দোকানে ভ্যাকসিন লোডের মতো ওরকম করতে পারবে না? উনি যে সার্ভিস দিবে, জনগণ ঘরে বসে সবকিছু করবে। কিন্তু আমি একটা কথা উদাহরণ দিলাম, আপনি দেখেন তো আপনার যে গাড়ি থাকে, হুন্ডা থাকে, আপনি দিতে পারেন কিনা ঘরে বসে? ওখানে 17 রকমের ফেরকাবাদ আছে, এটা দীর্ঘদিন তো বলে আসছে। আবার আমাদের সরকার প্রধান বলি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। এই জন্য তো দুর্নীতি দেখেন, এই জন্য দুর্নীতি কমিশন আছে। তো এটার ব্যাপারে কেউ ধরছে যে ভাই কেন এটা করতে হবে? তারপরে আপনি দেখেন, নবায়ন করতে গেলে একটা রিজনেবল টাকা থাকতে পারে। গাড়ি নবায়ন
নবায়ন করার মধ্যে এমন টাকা দিবে যে একটা জীবের যদি আপনার নবায়ন করতে হয় 1.5 লক্ষ টাকা লাগে। তো এখন তাই মানুষে করবে না। এটা আপনাকে তো একটা সীমার মধ্যে একটা গাড়ি কিনবেন, আপনি রেজিস্ট্রেশন করবেন, নাম বদলাবেন, রেজিস্ট্রেশন একবারে নিতে পারে একটা গাড়িতে। এর ইতিপূর্বে আমি এরকম টেলিভিশন, রেডিও থাকলে লাইসেন্স করতে হতো বিটিভি থেকে। আমি ১ম এটা নিয়ে তুললাম, তোলার পরে ভাই রেডিওটা বা গাড়িটা কেনার সময় একবারে নিয়ে নেন। মানুষকে এই হ্যাসেল, তারপরে ট্রাফিক জ্যাম, তারপরে রাস্তায় আপনার তেল খরচ, এত কিছু না করে আপনি এখন দেখেন টেলিভিশন কোনো লাইসেন্স লাগে না, পয়সা কেনার সময় একবারে নিয়ে নেন। তো আপনি এইসব সিস্টেম করলে গাড়ি যদি গাড়িতে আপনি নিবে, আচ্ছা দেখেন আপনি একটা গাড়িতে একবারে 10 বছরের জন্য আপনি নবায়ন ফি একবারে দিয়ে দেয়। হ্যাঁ, অনেকে দিতে পারে, কিন্তু এরকম সিস্টেমের মধ্যে কেন করে? ওই যে ক্যারারিরা, ওই যে গাড়ির যে আছে ইন্সপেক্টর, ওইসব টাকা খাওয়ার বুদ্ধি। কিন্তু এনারা জানে, জানার পরে সিস্টেমের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আপনি উনি যেটা চাইছে, ওনার চাওয়ার মধ্যে কোনো নাই, কোনো পাপ নাই। কিন্তু আমি বাস্তবতা হইলো তদারকি না করলে, সঠিক জায়গায় যদি আপনি সঠিক না প্রয়োগ করেন, এটার সুফসল, এটার সুফল কিন্তু জনগণ পাবে না। আমি এ পর্যন্ত। এখন আর কি আপনার? জি স্যার, ধন্যবাদ স্যার। আমি একটু চীন সফরের দিকে দৃষ্টিপাত করি। আপনি জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উনি চীনে রয়েছেন এবং উনাকে একটি বিশেষ বিমানে করে চীনে নিয়ে যাওয়া হয়েছে সম্মান প্রদর্শন হিসেবে। এটি একটি বিশেষ মুহূর্ত আমাদের জন্য। তো স্যার, আমি যে বিষয়টিতে আসতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে চীনের সাথে আমাদের প্রত্যাশা কি, আমাদের প্রাপ্তি কি? একটি কথা কিন্তু উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে বা বিভিন্ন জায়গায় দেখা গেছে, ঘুরছে। সেটি হচ্ছে যে আ শেখ হাসিনা সরকার যেখানে শেষ করেছিল চীন সফর, আ শুরুটা ডক্টর ইউনূস সরকার সেখান থেকেই করলেন। তো সেই সরকারের সময়ে প্রাপ্তি ছিল শূন্য। আর এই সরকারের কাছে জনগণেরও প্রত্যাশা এবং অনেক বেশি যে চীন থেকে উনি খালি হাতে ফিরবেন না। সেখানে এটি উইন-উইন সিচুয়েশন আমাদের জন্য থাকতে পারে। এমন একটি সম্ভাবনা বলা হয়েছে। আরেকটি স্যার, এটির সাথে এটি নিয়ে স্যার আমি জানতে চাইবো যে এটি প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটি আমাদের জন্য কেমন হতে যাচ্ছে? আপনার বিশ্লেষণী থেকে আপনি বলবেন। আরেকটি সম্পূরক প্রশ্ন স্যার আমি আপনার কাছে বলতে চাচ্ছি স্যার। সেটি হচ্ছে যে আপনি দেখেছেন একটি সংবাদ প্রকাশিত হয়েছে আ আ যে চীনের আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ভারতে যেতে চেয়েছিলেন। দ্যা হিন্দুকে এই ধরনের একটি আ মা কথা বলেছেন আ মাননীয় প্রেস সচিব সরকারের। তো এই বিষয়টি নিয়ে আপনি আমাদের পক্ষ থেকে আ সদিচ্ছা ছিল, সরকারের পক্ষ থেকে সদিচ্ছা ছিল যে ভারতের সাথেও একটি সুন্দর সম্পর্ক স্থাপনের জন্য সরকার প্রধান যেতে চেয়েছিলেন। এমন একটি বিষয় উঠে এসেছে। এই দুটি বিষয়কে নিয়েই আপনার কাছ থেকে আমি বিশ্লেষণ জানতে চাচ্ছিলাম স্যার। দেখুন, আমরা বলতেছি আমরা স্বাধীন। তো আমরা স্বাধীন সত্তা হইলো আমার যেখানে মনে চাবে, যে রাষ্ট্রে আগে মনে চাবে সেই রাষ্ট্র আমি ভিজিট করব। আমার রাষ্ট্রে অন্য যে কোনো রাষ্ট্র যে মনে করবে সে যাবে তার প্রয়োজন অনুসারে। তা আমরা যে অতীতে দেখছি, আমরা এই চায়না সফরে যাওয়ার আগে ইন্ডিয়া গেছি। ইন্ডিয়া কি আমাদের বস? ইন্ডিয়া সাবঅর্ডিনেট কান্ট্রি আমরা? ইন্ডিয়ার কি অঙ্গরাজ্য আমরা? তাইলে আমাদের প্রেস সেক্রেটারি এটা বলছে, এটা মানে ইউনুসকে অপমানিত করছে। এটা উনার এটা বলার তো কোনো প্রয়োজন ছিল না। আমরা চায়না গেছি, মানুষ ওটা ব্র্যাকেটের মধ্যে থাকুক, এটা জানে না, কোনো জানার দরকার নাই। আমরা চাইছি এই কথাটা এই মোমেন্টে তো বলার দরকার নাই। তাহলে তো আপনি স্বাধীন মালিক হয়ে যাচ্ছেন। স্বাধীন মালিক যেরকম স্বাধীন, আপনি রাষ্ট্র তো তাহলে স্বাধীন। আপনি অন্য জায়গায় যাবেন, আরেকজনের মন যোগাইছে, চলতে হবে কেন আপনাকে? তাহলে আমি স্বাধীন সত্তাটা কোথায়? প্রেস সেক্রেটারি এই কথাটা সঠিক বলেন না। উনি এটা যদিও হয়েছে, এটা ব্র্যাকেটে থাকা উচিত ছিল। এটা ইউনূস সাহেবের ভাবমূর্তি বাড়ে নাই। তার মানে হাসিনাও ইন্ডিয়াকে আমরা তোয়াজ করে যাইতেন অন্য জায়গায় সফর করতে গেলে। এখন তাহলে ডক্টর ইউনূসও কি সেই জায়গায় আছে? তো এখন কতগুলি কথা বলতে গেলে যত কথা কম বলা যায়, প্রেস উইং থেকে এত এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না। এটা হলো একটা সাইড। আমরা স্বাধীনভাবে আমাদের যেখানে এই ইভেন্টে শেখ মুজিব একবার বলছিল যে মুসলিম ওআইসিতে যখন যায়, তখন সমস্যা বলছিল যে আপনি তো আমাদের কিছু জানালেন না। তখন উনি অনেক জোরে টেবিলে থাপ্পড় দিয়েছে ইন্দিরা গান্ধীর সামনে। সেখানে চায়ের কাপটা পড়ে গেছে, কফির কাপটা পড়ে গেছে, যে আমি স্বাধীন রাষ্ট্র, আমি কাকে অনুমতি নিয়ে যেতে হবে কেন আমার? শেখ মুজিব কিন্তু এই কথা বলছে ওই সময়। তাহলে এখন তারপর তার মেয়ে কি করলো? চায়না বা অন্য কারো চাইলে আগে তাদের তো অনুমতি নিত। তো আমরা স্বাধীন হলেন কি করে? তাহলে আমরা তো স্বাধীন মালিক। অ্যাডভোকেট স্বাধীন মালিকের মতো আমরা ওরকম স্বাধীন মালিক, মালিকের ইচ্ছা স্বাধীন। তো স্বাধীন তো মালিকের ইচ্ছা স্বাধীন হবে না, আমার স্বাধীনতা সত্তা থাকবে। যখন যেটা মনে চাবে আমি যে দেশে যাচ্ছি সেটা যাবে। তো এখানে দেখেন একটা অনেকগুলো দুধের মধ্যে এক ফোঁটা টক পড়লে যেন নষ্ট হয়ে যায়। ইউনূস সাহেবের অ্যাচিভমেন্টটা এই যে তার প্রেসিং এর লোকেরা নষ্ট করে দিল। এই ভাবমূর্তিটা, এটা না বললে, এটা বলে কোনো গেইন করার কোনো কিছু ছিল নাই এখানে।
সেই জন্য আমাদের দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল কথা বলতে হবে। এটার আপনার এফেক্ট কি হচ্ছে, এটা কি মিনিং করতেছে, আমি ওখানে যাইতে চাইছি, তার মানে এটা রাষ্ট্রকে ছোট করছে, ইউনিসেফকে ছোট করছে, ওনারা অনুমতি দেয় নাই। বাংলাদেশে অনুমতি চাবে কেন? ইন্ডিয়া অনুমতি আমাদেরকে চাবে, কারণ ইন্ডিয়ার এখানে ব্যবসা বাণিজ্য, এখানে টাটা বাটা আইপিএস শুরু করে এখানে সেকেন্ড লার্জেস্ট আপনার ফরেন রেমিটেন্স আর্নিং কান্ট্রি আমরা। হ্যাঁ, তো একটা দোকানদার আপনাকে তোয়াজ করবে, যদি আপনি বড় কাস্টমার হন, আপনি বিক্রি করতে পারে, আপনাকে প্রফিট দিবে, প্রফিট দিয়ে তার অবস্থার উন্নতি করবে। তো সেই উল্টে আপনার দোকানদার আপনার তোয়াজ করবে, আপনি পকেটের পয়সা খরচ করে আবার দোকানদারকে তোয়াজ করতে যাবেন কোন দুঃখে? এই যে কতগুলি কথা এনারা বলে, আমার মনে হয় প্রেস উইং থেকে এত এত কথা না বলাই ভালো। উনি সরকারের একটা কর্মকর্তা, উনি কোনো পলিসি মেকার না। উনি রাষ্ট্র যেটা করবে সেটা উনি জানাবে জনগণকে, উনি পলিসি মেকিং এর কোনো জায়গায় নেই। উনি একটা সচিবপদ মর্যাদা, সচিবের মানে যত রুলস রেগুলেশন আছে এটা তার বেলায় প্রযোজ্য, সে অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজন নেই। সে ব্যক্তি লোক ভালো, ঠিকই, সব ঠিক আছে, কিন্তু এই যে অতিরিক্ত কথাগুলি বলে অনেকগুলি জিনিস নষ্ট, যে দেশের ভাবমূর্তি, ইউনিসেফের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি এটা মনে করি। আর এই সিরিজের সফর আছে, সিরিজ সফরে আমাদের এবার একটা ভালো ফল আসবে আমি মনে করি। সেই ভালো ফলটা কেন আসবে? বাংলাদেশকে পছন্দ করে সিন করবে না, শত্রু আমার বন্ধু। হ্যাঁ, তো এখন জয়শঙ্কর বলছে যে আমরা ব্যাটেলে, বাংলাদেশের সাথে ব্যাটেলে হেরে গেছি আমরা। তো ওই আপনার জয়শঙ্কর হেরে যাওয়া মানে আমাদের তৈরি সাহেব জিতে যাওয়া। তো একটা আমরা শত্রুপক্ষ হেরে যাওয়া, তার মনে যন্ত্রণা সৃষ্টি করতে পারা, এটা আমরা অ্যাচিভমেন্ট। তো চায়না যে গেছে, ওরা এমনকি মোদি খুব শাউটিং করে সাংবাদিকদের বলছে যে বাংলাদেশ কি যাবে ওখানে, মানে এরকম করে শাউটিং করে বলছে, মানে যাবে না, মানে এরকম একটা দমক দেওয়ার সুরে সেই কথা বলছে সাংবাদিকের সাথে। তো এটাও উপেক্ষা করে চীন গেছে, একটা সঠিক সিদ্ধান্ত, এবং ডক্টর ইউনূস ওখানে গেছে, একবার ভালো ফল আসবে। লালমনিরহাটে একটা বিমান এয়ারবেস হবে, যেটা বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য সঠিক, ইন্ডিয়ার জন্য একটা থ্রেট, এটা এখানে ফাউল করা যাবে না। এইখানে একটা বেজের চুক্তি হবে, আরো কিছু চুক্তি হবে। তবে আমার একটা সাজেশন হলো যে আমাদের ইয়ার আপনার প্রোটেক্টর, লেজার প্রোটেক্টর চায়না থেকে নেয়া, যেটা আমরা তো অফেন্সিভ, আমরা কোনো অফেন্সিভ অস্ত্র আমাদের কেনার দরকার নেই, আমরা ডিফেন্সিভ অস্ত্র কিনবো, যেটা আমাদের আক্রমণ করলে আমরা প্রতিহত করে, আমরা অ্যান্টি এয়ারক্রাফট আমাদের আনতে হবে, যে আমাদের কেউ হামলা করলে আমরা এটা ভূপাতিত করবো। তো এখন এখানে আমাদের লেজার এখন এমন আছে যে আপনি দেখছেন অনেক মার্কেটে, আমরা এয়ার কন্ডিশন মার্কেটে আমরা যখন যান দরজা খুলে যায় অটোমেটিক। তো লেজার প্রোটেক্টর, এয়ার স্পেস প্রোটেক্টর, এটা চায়নার আবিষ্কার, একটা লেটেস্ট আবিষ্কার করছে। যদি ওই চুক্তিটা আমরা আনতে পারি তাহলে আমাদের এয়ারটা নিরাপদ থাকবে। ওইটা যদি তাদের একটা চুক্তি দেওয়া যায় আমরা, তাহলে এটা আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য এটা অনেক ফলদায়ক হবে। এরপরে আপনার কি প্রশ্ন? স্যার, আপনি জানেন যে একটি বিষয় খুব স্পষ্টভাবে চীন সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, এক চীন নীতি। এটি আপনি বিগত সময়েও দেখেছেন, আমাদের বিগত সরকারের সময়ও আপনি দেখেছেন, চীনের পক্ষ থেকে এই ধরনের একটি কথা বলা হতো, এবং সেই এক চীন নীতিতে বাংলাদেশকে পাশে চায় চীন। যেটির আরেকটি বহিঃপ্রকাশ এমন, যে তাইওয়ান ইস্যুতে চীনকে অকুণ্ঠ সমর্থন যোগাবে বাংলাদেশ, এমন একটি প্রত্যাশা চীনের পক্ষ থেকেও রয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ তাহলে এখন কোন অবস্থানে যেতে পারে বলে আপনার কাছে মনে হয়? এবং একই সাথে স্যার, আপনি এটিও জানেন যে জিডিআই তে অন্তর্ভুক্তি যেন বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়, সে বিষয়েও চীনের কিন্তু আহ্বান রয়েছে বাংলাদেশের প্রতি। বাংলাদেশ যেন জিডিআই তে অন্তর্ভুক্ত হয় চীনের আহ্বানে সাড়া দিয়ে। তো সার্বিক ভাবে আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এটি আমাদের জন্য, এই যে চীন সফর, চীনের সাথে আমাদের যে একটি বিশেষ সম্পর্ক যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আবার যুক্তরাষ্ট্র এবং ভারত সেখান থেকে বাংলাদেশের জন্য কি রকমের চাপ প্রয়োগের সম্ভাবনা রয়েছে আপনার কাছে মনে হয়? সার্বিক বিষয়টি, মূল্যায়নটি আমি জানতে চাচ্ছি। আমরা দেখেন, আপনার আমাদের এই যে কোনো গোত্রের সাথে, কোনো এয়ারলাইন্সের সাথে আমরা যোগ না দিয়ে, আমরা কারোর শত্রু না, কারোর সাথে আমাদের শত্রু না, সবার সাথে বন্ধুত্ব। এখন আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা শ্যাম রাখবো না কুল রাখবো। আমরা ইন্ডিয়ার সাথে তো আমাদের এটা পরীক্ষিত যে এরা কোনো আমাদের রাষ্ট্রের স্বার্থে ওরা কাজ করে না, ওরা ওদের সাথে ওয়ান ওয়ে ট্রাফিক, ওদের বন্ধুত্ব ওয়ান ওয়ে ট্রাফিক, একতরফা এটা বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হলে দিবেন, নিবেন, হিসাব মিলাবেন। তো এখন ওরা খালি নিবে, দিবে না। এখন এখন আমাদের তো এখন ইন্ডিয়া, আমারও চায়না গেলে ইন্ডিয়া খেপবে, তাহলে চায়না আমাদের কাছে, যে চায়না হলে লগ্নিকারী রাষ্ট্র, এদের টাকা আছে প্রচুর, এরা টাকা লগ্নি করবে, আমরা বড় বড় প্রজেক্ট গুলো দিবে আমাদের এখানে উন্নয়নের জন্য, হলে চায়নাকে আমরা দরকার আমাদের। আবার এট দ্য সেম টাইম এমন কিছু ধরম মরম করা যাবে না যেখানে আমেরিকা চায়নার আবার শত্রু, চায়নাকে তুলে বিশ্ব শক্তিতে আসুক, তাদের একটা প্রতিযোগিতা আছে, শক্তির লড়াই।
সেখানে আমাদের ব্যালেন্স করতে হবে। আমাদের আমাদের এখানে কুটো কৌশল সবার সাথে আছে, কারোর সাথে নাই। আমাদের রাষ্ট্রের স্বার্থটা দেখে আমাদের বিবেচনা করে আমাদের এটা করতে হবে। আর যারা মনে করেন চায়নার শত্রু হলে আমেরিকা, আমেরিকাকে বুঝাইতে হবে, দেখো তুমি আমার যদি আমার যে রিকোয়ারমেন্ট গুলি, আমার যে ডিমান্ড আছে আমার জনগণের কাছে, যদি তুমি এটা ফুলফিল করো তো আমি চায়নার সাথে যাবো না। আবার চায়নাকে বলতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রী, ভাই তুমি যদি আমার এগুলি আমার অবলম্বন আমার ডেভেলপমেন্ট যদি তুমি সহযোগিতা করতে হবে, আমেরিকার লোকের সম্পর্কে আমার দরকার নেই। এখানে ডুয়েল পলিসি, এখানে পলিসিটা করতে হবে এইভাবে, এইভাবে কইরা। যেমন বাইং মাছ দেখবেন যে কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না, এটা তার ডিপ্লোমেসি। সারাদিন কাদার মধ্যে থাকবেন কিন্তু বাইং মাছ যখন ধরা পড়বে বাইং মাছ দেখবেন তার গায়ের মধ্যে একটা কাদা নেই। তো আমাদের বাইং মাছের পরিস্থিতি যাইতে হবে, অর্থাৎ আমরা কোনো বড় রাষ্ট্রকে খেপাবো না, কারণ আমাদের সবার প্রয়োজন, গরিবের বউ সবার ভাবি। তো সেই জন্য আমাদের যেহেতু অনেক কিছু ওদের উপরে নির্ভর করতে হয়, অর্থের উপরে নির্ভর করতে হয়, তাহলে সেখানে আমরা ব্যালেন্স করে সবার লোকে আসি, কারোর সাথে নাই। আমার টার্গেট থাকবে আমার রাষ্ট্র, আমার জনগণ, তাদের স্বার্থের উপরে আমাদের পলিসি নির্ধারণ করতে হবে। এখন সেখানে ডিপ্লোমেসিতে দূরদর্শী সম্পন্ন লোক যদি না আসে, তাহলে কিন্তু সেখানে ডিপ্লোমেসি এইখানে না, আমাদের অনেক জায়গায়। যেমন ধরেন আপনি ডক্টর ইউনূস সাহেব যদি বিধবা ভাতার মন্ত্রণালয়তে যে কোনো লোকের একটা ছাত্র সাবজেক্ট সে থেকে উড়ে দেয়, এখানে এমন কোনো ক্ষতি হবে না, হয়তো একজনের জায়গায় আরেকজনের ভাতাটা পাবে। কিন্তু আপনি যদি এটা স্বরাষ্ট্র দেন, স্বরাষ্ট্র যেন তেন লোকের দিলে হবে না, সেখানে আপনি ওই রকম দিতে হবে। তা আমাদের ফরেন পলিসিতে ফরেন নিয়োগের ব্যাপারে আপনি দেখবেন যে ওই সব এখন আসতেছে। এখন দেখেন আপনার জসিম খুব ভালো লোক এবং দেশপ্রেম আছে, সে কিন্তু এই এই অনেকে তার বিরুদ্ধে বলতেছে, কিন্তু সে যেসব স্ট্যান্ড নিছে ইন্ডিয়ার সাথে, এটা প্রশংসনীয়। তারপরে যে রিয়াজ হামিদুল্লাহর মতো ছেলে, তার ফার্স্ট হয়েছে, তার বাপও সচিব ছিল। এইসব লোকেরা ছেলেরা আসলে এদের দেশ প্রেম আছে, এদের বুদ্ধিমত্তা আছে, এরা কিন্তু আরো ভালো করবে আমাদের পক্ষে। আমাদের অতীতের ফরেন পলিসি দেখেন, আমরা নত জানো হয়েছি। আমরা আমাদের অ্যাচিভমেন্ট কি, আমাদের অ্যাচিভমেন্ট কি, আমাদের এই লোকগুলি তো ছিল আগে। এখন জসিমেরা অনেক জুনিয়র ছিল, তাদের কিছু করার ছিল না, তো ওই সাহেব তো অনেক কিছু করার ছিল। তো ওই সাহেব তো অনেক ছিল, ভারত আপনার মিলিটারি ইয়ে ছিল, ওখানে ডিউটি হাই কমিশনার ছিল, সেক্রেটারি ছিল, সেক্রেটারি ছিল। হ্যাঁ, কিন্তু এইবারে দেখেন জসিম যে ভূমিকাটা নিচ্ছে, আমাদের তো আমাদের বন্ধু মানুষ, সে ভালো লোক, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ভূমিকা সে রাখতে পারছে না। এখন যে এগুলি আসছে আমাদের প্রকৃতিগতভাবে আমাদের কিছু সুযোগ সৃষ্টি করে দেয়। যেমন চায়নার সাথে শত্রুতা থাকার কারণে চায়না আমাদের বন্ধু হিসেবে নিচ্ছে, নাহলে চায়না আমাদের অত গুরুত্ব দিত না। যদি ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক থাকতো, তাহলে চায়না কোনোদিন আমাদের লোক এত ভালো সম্পর্ক বিহেভ করতো না। এখন আমরা যদি এর আগে দেখছিলাম শেখ হাসিনা বলছে তারে দিল্লি হাউসে রাখছে, হ্যাঁ, তার বাপের নাম ওখানে রাস্তা দিছে, কিন্তু এক কলসি পানি আনতে পারে না। কিন্তু আমাদের ডাফারেরা, আমাদের মিডিয়া প্রচার হচ্ছে যে উনারে, আচ্ছা আমারে যদি, আমি তখন বলছিলাম যে ওনারা যদি আম গাছের নিচে রেখে যদি আমাদের ফারাক্কার কয়েক কিউসেক পানি দিত, তাহলে সেটা ধরুন উনি 2 দিনের 3 দিনের জন্য ছিলেন। উনি ওখানে আবার গেছেন, উনি বলছে যে উনি ইয়ে রাষ্ট্রপতিরে ইলিশ মাছ রান্না করে খাইছে। শেখ হাসিনা খাওয়াক যত পারে খাওয়াক, কিন্তু বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে গেলে আমরা অপমানিত হই। সে কি রাষ্ট্রপতি, ইন্ডিয়ার রাষ্ট্রপতিকে রান্না করে খাওয়াইছে, এটা কি নিউজ হওয়ার কথা বা ওনার করার কথা? উনি তো হাসিনা হিসেবে যায় নাই, উনি তো গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। তো এরকম কিছু কথা আছে। উনি যেমন অনেকের আমি দেখছি এটা হাইলাইট করছে খুব, যে ওনারা বিমান পাঠাইছে, ওনারা বিমান পাঠাক না, হাইটে গেলে আমার কি অসুবিধা আছে? যদি আমি হাইটেও যেতাম, যদি আমার যে মেগা প্রজেক্টের জন্য আমাকে যদি সুদমুক্ত ঋণ দিত, তাহলে সেটা আমার জন্য বেশি লাভবান হতো। এখন আমি যাবো 3 দিনের জন্য, আমার কোন হোটেলে রাখছে না চায়না প্রধানমন্ত্রীর বাসায় রাখছে, এটা তো কোনো একটা ইম্যাটেরিয়াল কথাবার্তা। এগুলি কথা বলছেন, এগুলি কোনো একটা যুক্তিসঙ্গত মূল্যবান কথাবার্তা না। আমাদের অ্যাচিভমেন্ট কি? তবে এই বেরিয়ে আমরা যে সফরগুলি আগে চায়না হাসিনা যত কিছু করছে, হাসিনা যাওয়ার আগে মোদির লোকে পরামর্শ করে গেছে। হ্যাঁ, এইবারে কিন্তু তোয়াক্কা করে না, এবং সেটা জয়শঙ্করের বক্তব্যে আসছে, এবার আমরা ব্যাটেলে, বাংলাদেশের সাথে ব্যাটেলে আমরা হেরে গেলাম। এটা আমাদের জন্য একটা সুখবর। আর কিছু স্যার, আমি আপনার কথাটিকে কোট করছি, সেটি হচ্ছে আপনি মাত্রই বলছিলেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যিনি ডক্টর এস জয়শঙ্কর, উনি বলেছেন আমরা বাংলাদেশের কাছে ব্যাটলে হেরে গেলাম। এটির প্রতিক্রিয়ায় বা এটির প্রভাব কোন পর্যায়ে যেতে পারে আমাদের দেশের জন্য, আমাদের পররাষ্ট্রনীতি বলি, প্রতিরক্ষা জায়গা বলি, আমাদের সার্বিক দেশের জন্য বলি, ভবিষ্যতে এটি সম্পর্ক উন্নয়নের যদিও চেষ্টা করা হয়, সেক্ষেত্রে এটি কোন দিকে প্রভাব ফেলতে পারে, কেমন প্রভাব পড়বে? আমি বলি, এটাতে কোনো, এটা একটা সুখবর আমাদের জন্য। আমাদের এটা উৎফুল্ল হওয়ার ব্যাপার। আমরা ইন্ডিয়ার কোনো কথার দিকে তাকাবো না, ইন্ডিয়ার কাছে আমাদের অত টাকা নাই। এই কারণ আমরা যে এই যে বাণিজ্য বৈষম্য, তারা এখানে সব বিক্রি করে তারা লাভ করতেছে, তাদের এখানে লোক চাকরি করতেছে, আমার লোক বেকার।
তাহলে আমাদের সাথে সম্পর্ক ডিটেরিয়েট করলে, যেমন আপনারা দেখেন আমাদের গরু দেয় না, কোরবানির সময় আমাদের গরু দেয় না, আমরা কিন্তু এখন গরুতে সাফিসিয়েন্ট হয়ে গেছি। আমাদের ওই যে পিকেএসএফ এই যে সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি উনি থাকার কালীনে উনি 7,500 কোটি টাকা দিছে গরু হাঁস মুরগি পালন, রিটার্নও ভালো এটা। তারপরে দেখেন আমরা কি করলাম, ফলশ্রুতিতে আমাদের গরু সারপ্লাস হয়ে গেছে। ইন্ডিয়া আমাদের সবসময় আপনি যদি স্বয়ং সম্পূর্ণ হন, আরো জন নির্ভর করেন, আমার ফরেন পলিসি তো আরো জনের কাছে। দেখেন আমাদের গভর্নমেন্টের শেখ হাসিনার গভর্নমেন্ট কি করছে, আমাদের বিমান মেইনটেনেন্সের কন্ট্রাক্ট দিচ্ছে ইন্ডিয়াকে। এখন বলেন এটা তো পাগলও করা উচিত না, কতটুকু অন্ধ হইলে। কারণ আমার যখন যুদ্ধ লাগবে কার লগে হলো, আমার প্রতিবেশীর সাথে তো লাগবে। তো প্রতিবেশী থেকে যদি আমি মেইনটেনেন্সের কন্ট্রাক্ট দিয়ে আমার জাহাজ ঠিক করবে, সে যুদ্ধকালে আমার জাহাজটা ঠিক করে দিবে, ডেলিভারি ঠিক মতো দিবে, গোলাটা ঠিক মতো সাপ্লাই দিবে, তার গোলাটা তার বিরুদ্ধে ব্যবহার হবে, তাহলে সে কি আমার দিবে? এই জন্য যুদ্ধের ট্যাকটিক্স হিসাবে ইয়ে হলো কি, প্রতিবেশীর সাথে কোনো অস্ত্র আমরা উন্নত মানের অস্ত্র কিনবেন না, তাহলে সে জেনে যাবে আমরা ইয়েটা, আমরা সক্ষমতা জেনে যাবে। প্রতিবেশীর সাথে বার্মার থেকে কোনো সামরিক কোনো অস্ত্র কিনে আমাদের জন্য সমস্যা নেই, ইন্ডিয়া থেকে কিনে, আমরা ইন্ডিয়া থেকে কিনছি, আমাদের মেইনটেন্সের কন্ট্রাক্ট দিচ্ছে তাদেরকে, কিরম আত্মঘাতী। তারপরে আপনি দেখেন জাহাজ কিনছে, জাহাজ স্টিমারে কিনে ওখানে কাইটা এলএনজি বসাইছে, এটা গাড়ে ব্যথা হলে যখন পুরো বডি নিয়ে ঘুরতে হয়, ওইটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরতে পারে না। এখন মেরিন সৈন্যরা যদি নিচ দিয়ে আসে, ওইটা গাড় ঘুরাইতে ওই ওই তার এলএনজির ব্যারেলটা ঘুরাইতে ওই জাহাজ সহ ঘুরাইতে হবে, গাছ সরে আনতে হবে, নাহলে ওখানে যাবে না। তো এতে এই ভাগে তো আমরা শেষ করে দিবে। এই সবগুলি করছে, এগুলি কিন্তু অনলাইনে আসতেছে না। এগুলি যারা করছে তাদের তো বিচারের আওতায় আনা উচিত। আমরা MiG-21 দেখেন, ও সাপ্লাই দিছে, কে সাপ্লাই দিছে? আমাদের আব্দুল্লাহ আল মিন্টু। সেটার জন্য অবশ্যই সে জেলে গেছে। ওখানে ওইখানকার তখনকার সময় MiG-21 কিনছে বাংলাদেশ, ইন্ডিয়া, মানে শেখ হাসিনার আমলে প্রতিরক্ষা ইয়ে করে দিয়ে তাদেরকে দিছে। দেখা যাচ্ছে যে ডলারে আন্তর্জাতিক বাজারে তারা কোম্পানিরা বিক্রি করছে, ওই রেট হচ্ছে আমাদের 200 কোটি টাকার ডিফারেন্স বেশি দিয়ে কিনছে। এবং এর একটা বড় একটা অংশ আপনার আওয়ামী লীগের ফান্ডে দিছে আব্দুল্লাহ আল মিন্টু। এখন আব্দুল্লাহ আল মিন্টু বিএনপির বড় নেতা। আব্দুল আল মিন্টু ওই সময় কিন্তু আওয়ামী লীগ করতে, আওয়ামী লীগ করে ওই টাকাগুলি দিয়ে ওদের সাহায্য করছে। এবং সে ডিজিএফআইকে যখন তার ইন্টারোগেশনে সে বলে এটা বলতে বাধ্য হয়েছে, সে ডিজিএফআই কাছে এখনো আছে এটা, যে সে স্বীকার করছে যে আমি টাকা নেই, আমি নিজে নিই নাই, আমার টাকা নেই। এই জন্য সে এক সময় অ্যারেস্ট হয়েছে। তো এখন এই যে দেখেন কারবারটা, এই যে আমাদের এখন যতগুলি আমরা বলি আমাদের অসম চুক্তি, গোলামি চুক্তি, তা আমাদের এখন তো পাবলিকের কাছে আসা উচিত, জনগণের কাছে কি চুক্তি হয়েছে হাসিনার এই 15-16 বছরে, কি চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে, চুক্তির শর্ত কি কি আছে, এগুলি তো জনসম্মুখে আসা উচিত। তাহলে জনগণ সেটা কথা বলে, সংসদে তো আলাপ করে নাই। এটা মোদির লগে সে মোদি যা চাইছে সে দিয়েছে, ড্রাফট তারা দিয়ে সে সাইন করে দিয়েছে। তো এখন এই চুক্তিগুলি তো এখন আসতে হলে আমরা এই চুক্তিগুলি বাতিল ঘোষণা করতে হবে। তো বাসীর ঘোষণা বলে চুক্তির শর্তগুলি তো জনসম্মুখে আসতে হবে, আলোচনা ট্রাবিলে আসতে হবে, মিডিয়াতে আসতে হবে কি কি সত্য ছিল। ফরেন মিনিস্ট্রি এটা দিচ্ছে না কেন? ফরেন মিনিস্ট্রি দিচ্ছে না, ফরেন মিনিস্ট্রির অনেকে এই ড্রাফটিং এর সাথে জড়িত, তাদের সিগনেচার আছে ওখানে ফাইলে, শর্তে যখন দিচ্ছে এটা ড্রাফট করতে হচ্ছে। তো এইগুলি আছে, তো এখন তারা ওই জন্য তারা ওরা আনতেছে না। কিন্তু আমাদের বলা উচিত, মিডিয়ায় বলা উচিত, সব লোক বলা উচিত, সরকারের লোকেরা বলা উচিত যে এই চুক্তিগুলি জনসম্মুখে আনো। আমরা এই আজকে অনুষ্ঠানের মধ্যে আপিল করি যে 15 বছর হাসিনা কি কি চুক্তি করছে, চুক্তির কি কি শর্ত, কি কি রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে, সবগুলি জনসম্মুখে আসুক। তাহলে আমরা বুঝতে পারবো কি কি শর্ত হাসিনা কি কি কাজ করে আসছে, কেন ইন্ডিয়া পাগলের মতো তারা সমর্থন করছে। হ্যাঁ, ইন্ডিয়া কেন সুজাত হাসান এসে বলছে এরশাদের জোর করে ইলেকশনে নামাইছে, কারণটা কি, প্রফিটটা কি, কি তার লাভ? এটা হলে চুক্তিগুলি বাইরে হলে এটা বাইরে হয়ে যাবে। তো চুক্তিগুলি আমরা এখন সোচ্চার হওয়া উচিত, মিডিয়ার লোকেরা সবাই, যে আমাদের চুক্তি সকল কবি আমরা জনগণের দেখতে চাই। স্যার, এই চুক্তির বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে এটি সামনে প্রকাশ হবার কোনো সম্ভাবনা রয়েছে? আপনি তো আজকে এটা আহ্বান জানিয়েছেন। এর আগেও কি এই বিষয়টি নিয়ে বর্তমান সরকারকে অবহিত করা হয়েছে যে না, চুক্তির জনগণের বিষয়গুলো শুনেন, প্রকাশ আনার জন্য? একটা রাষ্ট্রীয় চুক্তি হলে প্রথম এটা সংসদে যাবে, এমপিরা আলোচনা, এটা খুঁটিনাটি দিকগুলি পর্যালোচনা করবে, তাহলে রাষ্ট্রের স্বার্থটা কথা জলাঞ্জলি হয়েছে একটা শর্তের জন্য অনেক কিছু ইয়ে হয়ে যায়, রাষ্ট্র সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়। তো এখানে তখন হাসিনা বাইপাস করে সংসদে চুক্তিগুলি তোলেন নাই, আমাদের কেউ বলেন নাই। এখন তো সময় আসছে, এখন ইন্টারিম গভর্নমেন্ট, এখন ওই শর্তগুলি আমার দেখার দরকার, হয়তো সঠিক আছে নাহলে বেঠিক আছে, আমরা দেখতে চাই কি আছে শর্ত। কেন সুজাত হাসান এসে এরশাদের জোর করে ইলেকশন হয় না? তো হাসিনার তখনই পরিণতি হয়ে যায়, জোর করে ইলেকশন করছে, সে একটা দেশের সার্বভৌম রাষ্ট্রে ওইখানে এসে। আমরা কিছু এখন বলতে পারবো যে মমতারা জিতাও, আমাদের ফরেন সেক্রেটারি বলতে পারবে, কথা বলতে পারবে এটা? সে এখানে এসে এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে নামে মাত্র স্বাধীন, এই কি করছে হাসিনা এগুলি? আওয়ামী লীগের মধ্যে অনেক দেশব্যাপী লোকজন আছে, তো তারা তো এটার প্রতিবাদ করেনি, তারা এটা বলে নাই, বা বলে নাই তারা, এমপিরা কোনো এমপি বলে না এত বছর 15 বছরের মধ্যে। এমপি তো কয়েকবার হয়েছে,
300 করে হলে 3 15 45 ইয়ে আপনার ইয়ে হয়েছে, এমপি হয়েছে। হ্যাঁ, তাহলে এই এমপি গুলি যে কোনো সময় তারা এমপিরা মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তারা জনস্বার্থ রাষ্ট্রের স্বার্থ সংসদে উত্তোলন করা উচিত। তারা কি কেউ বলছে যে আমরা যে চুক্তি করছি চুক্তির কি কি শর্ত আমরা দেখতে চাই? এখন ওই সময় হয় নাই, এখন আসুক, এখন জনসংখ্যা আসুক, এটার জন্য দায় দায়িত্ব আসুক, যারা করছে তাদের দায় দায়িত্ব আসুক। ফরেন মিনিস্ট্রির কারাগারের মধ্যে ড্রাফটিং এর মধ্যে ইনভলভ আছে, তারা আসা উচিত। দেখা যায় যারা গাপটি মেরে ওইগুলি না করে, এখন কিছুদিন পরে দেখবেন যে ওই ফাইল গায়েব হয়ে গেছে। তো সুতরাং আমি বলি ইমিডিয়েটলি এই যতগুলি চুক্তি আছে সবগুলি যতগুলি চুক্তি এই পর্যন্ত হাসিনার পিরিয়ডে হয়েছে, 1 2 নম্বর হলো যে হাসিনার পিরিয়ডে এই যে ব্যাংকে যে আমরা আজকে ফোকলা হয়ে গেছে, হাসিনার আমলে কাকে কাকে লোন দিছে এই 15 বছরের মধ্যে মেজর 100 কোটির উপরে, যারা 500 কোটির উপরে যাদের লোন দিয়েছে সবগুলি লিস্ট জনসম্মুখে আসা উচিত। এদের কিসের বিষয়ে বেসিসে দিছে, এদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত, বাজেয়াপ্ত করে রাষ্ট্র কোষাগার বাংলাদেশ ব্যাংকের মালিকানা নিয়ে নেওয়া উচিত। কারণ এই চুক্তি করে যে জনগণের ট্যাক্সের টাকা আজকে ব্যাংকগুলি দেউলি হয়ে যাচ্ছে, ব্যাংক চলতেছে না, অনেকগুলি ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, আবার টাকা ছাপাই ওদেরকে আপনার ব্লাড সার্কুলেশন বাড়ানো হচ্ছে। আমাদের গভর্নর সাহেব আমাদের বন্ধু মানুষ, খুব ভালো মানুষ, অভিজ্ঞ লোক, সে কিন্তু আইসে বলছে আমরা টাকা ছাপাবো না। এই এখন ওই ব্যাংকগুলিকে আবার জীবিত রাখা যায়, যে ব্যাংকে লুটে রাখা যায়, ওদের পানিশমেন্ট হবে, ব্যাংক ক্লোজ হয়ে যাবে, ব্যাংক মার্জ হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের সাথে অথবা অন্য কোনো ব্যাংকের সাথে। ব্যাংকের কেন টাকা দিতে হবে? টাকা ছাপাইয়া টাকা ইনফ্লেশন হবে। আমরা আমাদের যদি খালি এই রক্তকর্ম আমরা আমরা যে পোটাগুলি বন্ধ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে। আমাদের কারো সাহায্য নিতে হবে না। আজকে এত বছর পরে আমরা বাজেট দিতে অন্যদের সাহায্য নিই, এখনো আইএমএফ এর দিকে তাকাই থাকতো কেন? এইগুলি যদি চুরিগুলি বন্ধ করে টাকাগুলি আনতে পারে, আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে যাই। এখন এখন এটার ব্যাপারে তারা দেখেন আগে যায়, শেয়ারে যাওয়ার আগে অনেকে অনেক কথা বলে, কিন্তু শেয়ারে যাওয়ার পরে একই, হ্যাঁ, যে সব লঙ্কা গেলে সব রাবণ হয়। এই হাসান মনসুর সাহেব আমাদের বন্ধু, যদিও হয়েছে, উনি তো অনেক কথা বলছে এগুলো সঠিক হচ্ছে না, এটাই কথা। উনি আসলে টাকা ছাপাইছেন কেন? উনি তো টাকা ছাপানোর কথা না, টাকা ছাপাইছে। টাকা ছাপাবার ব্যাংকে এখন দেওয়ার জন্য আরো 7,500 কোটি টাকা ছাপাচ্ছে, ওগুলি দিবে ব্যাংকের, দিয়ে ব্যাংকের চালু রাখবে ব্যাংক। এত কি দায় ঠেকছে? হাসিনা মুড়ি মুরকির মতো ব্যাংকের ছাতার মতো ব্যাংকে পারমিশন দিচ্ছে, এটা ফিজিবিলিটি, মার্কেট ফিজিবিলিটি আছে কিনা, কত আগে সার্ভে করে মার্কেট, যে আমার অর্থনীতির ইয়ে কত, লোড কত, এটার উপরে আমার এতগুলি ব্যাংক চলবে কিনা। তো এইগুলি যারে খুঁজে তারে ব্যাংক দিয়ে দিছে। ব্যাংক আর ইউনিভার্সিটি হাসিনা যে গেছে তারে ব্যাংক আর ইউনিভার্সিটি আর মিডিয়া চ্যানেল দিয়ে দিছে। বুঝছেন না? একটা লোকের এতগুলি চ্যানেল লাগবে কেন? আজকে বসুন্ধরার কয়টা চ্যানেল? কারণটা কি? চ্যানেল তো কোনো লাভের জায়গা না, এখানে তো জনসেবা করে, এখানে কোন রকমের বেতন, অনেকগুলি চ্যানেল থেকে বেতন দিতে পারছে না, তার মানে অত লাভের জায়গা তো না এটা। তাইলে কোনো ব্যবসায়ী, কোনো পাগল যে ব্যবসাতে লস আছে সেই ব্যবসাকে লস করে কেন করবে? এরা তো হাতিয়ার হিসেবে, এরা মাফিয়া গ্রুপ বলে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে, আমরা চরিত্র হনন করবে, এই করবো সেগুলো, এই জন্য এরা হাতিয়ার হিসেবে মিডিয়া রাখে। 2-4 জন লোক বাদ দিলে দেখবেন বেশিরভাগই কালোবাজারি ভূমিদস্যু, এরা মিডিয়ার মালিক। তো এগুলিকে পারমিশন কেন দিচ্ছে? একটা পিস্তল পারমিশন নিতে গেলে এনএসআই, এসবি, কত কিছু ইনকোয়ারি হয়। হ্যাঁ, তো একটা কালোবাজারি, একটা স্মাগলার, একটা মানে ফেন্সিডিল ইম্পোর্টকারী, এগুলি কেন দেওয়া হচ্ছে মিডিয়া? তো সরকার তো দিচ্ছে এটা, এই তো তাদেরকেও টাকা খাইয়ে দিয়ে দিচ্ছে। তো এখন তো রিয়েল যারা আপনারা যেমন মিডিয়া জগতে যারা আছে তাদের সাহায্য তাদের করবে না, ওই যে জমির দালাল এদের দিয়ে দিচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনি কত জায়গায় বলবেন, কত জায়গায় বলবেন, কিন্তু আমাদের এখানে যারা আমাদের রুল করবে, আমাদের শাসন করবে, আচ্ছা আগে নাহলে হয়েছে ঠিক আছে, এখন ইন্টারিয়াম গভর্নমেন্টে সংস্কার করতেছে। তো সংস্কার মধ্যে এখন এই সংস্কার মধ্যে কোনটা? ইলেকশন কমিশনটা জরুরি, ফার্স্ট প্রায়োরিটি। তারপরে এই যে এইসবগুলি দুর্নীতি হয়েছে, টাকাগুলি চলে গেছে, ইউনুস সাহেবের যে একটা প্রভাব আছে, উনি প্রভাব করে যে দেশের সুইস ব্যাংকের লগে কথা বলে যে ভাই আমার তোমার সাহায্য করা লাগবে, আমার ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ কে বা আমেরিকাকে বলে যে আমার কোনো তোমার সাহায্যের দরকার নাই, আমার এখান থেকে চুরি টাকাটা তুমি একটু দিয়ে দাও, এটা আমার একটু ফেভার করো। আর যদি টাকাও না দাও, তোমার ব্যাংকে তোমার অর্থ দিয়ে চাপ পড়বে, তোমার টাকাগুলি তুমি ওখানে বিভিন্ন রকমের তোমার ইনভেস্ট করো, করো, এটা বাংলাদেশ ব্যাংকের হেডে দিয়ে দাও, এই টাকাটা বাংলাদেশ ব্যাংক মালিক হবে, আর কেউ মালিক নাই। এটার যেমন আপনাদের এই ইয়ে করে, নমিনি ঠিক করে, আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট করলে নমিনি লাগে, আপনার হঠাৎ করে মৃত্যু হলে কে মালিক হবে? তাহলে অন্তত নমিনিটা বাংলাদেশ ব্যাংক হোক, বাংলাদেশ সরকার হোক। এদের তো এরা সুইস ব্যাংকে যারা টাকা আছে কোনো নমিনির নাম লিখতে পারে না, এটা যদি পার্শ্ব করলে এটা তো বেশি একটা কিছু না। ডক্টর ইউনূস সাহেব যদি এটা পার্শ্ব করে যদি ওই টাকাগুলি খালি বাংলাদেশ ব্যাংকের মালিকানাটা ওদের থেকে আদায় করতে পারে, তাহলে 100 টাকা আর ওর ইন্টারেস্ট আসবে, এই টাকাগুলি আসলে বাংলাদেশ আর কারো কাছে সাহায্য নিতে হবে না। এখন আপনি কি চাচ্ছেন কিনা? কারণ এখানে ওই যে যারা, তারা তো অনেক আপনার সম্পদশালী, ওই যে যখন যারা ধরতে যায় তাদের টাকা দিয়ে দেয়,
দিলে তখন ওরা ওইগুলো আর উঠায় না। এটা আগে হয়েছে, এখন হবে কেন? এখন তো দুঃশোদ্দমা শীর্ষের পালন হবে, কারণ ইউনুস সাহেব তো টাকা খাচ্ছে না, ইউনুস সাহেব তো কোনো টাকার দরকারও নাই তার। তো তাইলে সেই সময় এখন এগুলো হচ্ছে না, কারণ ওনার নলেজও নাই। কারণ উনি যে ওই যে বলছি আমি একাধিকবার মিডিয়া অন্যান্য মিডিয়া বলছি, উনি ভালো লোক, সব ঠিক আছে, কিন্তু উনি যোগ্য লোকের কিন্তু সমাবেশ করতে পারে না সরকারের মধ্যে, যার পরিপ্রেক্ষিতে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এই বাজারের স্থিতিশীলতা আছে, এটা একটা ক্রেডিট। আবার এটাও বেশি আপনি ক্রেডিট দিতে পারবেন না, কারণ মানুষের বাইং ক্যাপাসিটি তো নাই। বাইং ক্যাপাসিটি থাকলে না মানুষের 5 কেজি কিনতো, এখন 5 কেজি না আধা কেজি কিনতে আছে। তাহলে বাজার স্থিতিশীল, কাস্টমারই তো নাই। আপনি দেখবেন, আপনি শুধু কারণ বাজার বা ইয়েতে যদি আপনার নিউ মার্কেট অন্য জায়গায় যান, মাছের সমাগম কম। আগে ওই মাছের ওয়ালারে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কয় স্যার কাস্টমার আগের মতো নাই। তো আমরা আনবো যে গ্রামগঞ্জে আমরা কাস্টমার তো নাই, তাই না? এটা আমরা স্থিতিশীল বলেন, স্থিতি বলতে পারেন। এটার এটা ওনার ক্রেডিট যদিও গেছে, কিন্তু আমরা ওইটা আবার দেখতে হবে যে মানুষের বাইং ক্যাপাসিটিটা কমে গেছে। এই বাইং ক্যাপাসিটি না থাকলে, আপনার কাছে পকেটে টাকা থাকলে আপনি 1000 টাকা করে কেজি আপনি কিনবেন, কেজি 5000 হলেও কিনবেন। আবার যদি টাকা না থাকে 300 টাকা হলে আপনি কিনতে পারবেন না। তো সেখানে তখন বাজারে চাহিদা কমে যাবে। কিন্তু এটা লং রান, এটা পুষ্টির অভাব পড়বে। আমরা যেটা মানুষের একটা হিউম্যান বডির একটা রিকোয়ারমেন্ট আছে পুষ্টি, প্রোটিনের। তো প্রোটিনের অভাবে আরো অন্য রোগ আশঙ্কা হবে লোকজন। আমরা দেখেন এই 15 বছরের পরে মানুষের ওই আগে যে জেল্লা শরীরের মধ্যে এটা নাই। কিছু কিছু লোক আছে লুটারারা, আর সাধারণ লোকের মধ্যে দেখেন কেমন যেন তারা দুশ্চিন্তাগ্রস্ত, তাদের শরীরের মধ্যে সে আগের মতো ভাব নাই। কারণ কি? কারণ হলো যে এইসব জিনিস তারা কষ্ট প্রতিনিয়ত তারা লড়াই করতেছে নিজের জীবন সংগ্রামের। এটারে আমি কি অ্যাচিভমেন্ট বলবেন, এটা কি স্থিতিশীলতা বলবেন, নাকি এটা বলবেন যে মানুষের কর্মক্ষমতা হারায় যাচ্ছে, সেটা বলবেন? স্যার, আপনি বলছিলেন মানুষের ক্রয় ক্ষমতার কথা। আমি যদিও আন্তর্জাতিক আরেকটি ইস্যুতে আমি আসবো, তার মাঝখানে একটু আমাদের দেশের প্রেক্ষাপটে তাহলে একটি আম স্বাভাবিকভাবেই যৌক্তিকভাবে একটি প্রশ্ন চলে আসে আপনার আলোচনা থেকে। সেটা হচ্ছে, স্যার, আপনি দেখেছেন যে এই সরকার দায়িত্ব নেয়ার পরে তার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে একটি স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি আনার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। যে কদিনের জন্যই এসেছে না কেন, সংস্কার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে একটি ইতিবাচক জায়গা থেকে কাজ করার চেষ্টা করছে, ইতিবাচক ভূমিকা রাখার জন্য চেষ্টা করছে। এবং একটি কথা স্যার আপনি বারবারই বলেছেন, বিভিন্ন মিডিয়াতে আপনি বলেছেন, আমি যেটুকু দেখেছি, যে এই সরকার ততটা সফল হতে পারছে না, কেননা হচ্ছে সরকারের অংশগ্রহণে যারা রয়েছে, স্টেক হোল্ডারে যারা রয়েছেন, হয়তোবা তারা অতটা যোগ্য না, অথবা ভুল লোককে সিলেক্ট করা হয়েছে। এমন একটি বিষয় বোধহয় প্রায়ই আপনি স্যার বলে থাকেন। আমি স্যার এখানে আউট অফ কিউরিওসিটি একটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানি আপনার সম্পর্কে যদি আমি আসি, আ ব্যক্তিগতভাবে আপনি একজন মুক্তিযোদ্ধা এবং পরিচ্ছন্ন একজন মানুষ। আ যার বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতি থেকে শুরু করে কোন ধরনের আ অনিয়মের কোন আ তথ্য নেই। আ এই বিষয়টি সবাই জানে। সর্বমহলে এটি সমাদৃত, এই বিষয়টি নিয়ে, আপনার বিষয়টি নিয়ে। তো আপনার মতে এরকম দেশকে নিয়ে ভাবে, সত্যিকার অর্থে দেশের জনগণের জন্য ভাবে। আপনি কোন রাজনৈতিক দলের নেতাও না বা কিছু না। তো সেই জায়গা থেকে এই যে দেশকে নিয়ে আপনাদের মতো মানুষ যারা ভাবেন, দেশের জন্য কিছু করতে চান, জনগণের জন্য কিছু করতে চান, প্রকৃতপক্ষে এই সরকারও যেন ভালো কিছু করে সেটির জন্য সবসময় আপনারা বলছেন। আপনি বিশেষ করে অনেকবার বলেছেন। তাহলে আপনার মতো এরকম যারা আছেন তারা দায়িত্বে আসছেন না কেন? আপনাদেরকে কেন দায়িত্বে আনা হচ্ছে না? এটি একটি বিষয় আসতে পারে। আবার বিষয়টি এভাবেও আসতে পারে যে আপনাদের কি সদিচ্ছা নেই জনগণের সেবা করার জন্য, সরকারের ব্যা অ ব্যা ভেতরে অংশগ্রহণ করে দেশকে একটি সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, পরিচালিত করার জন্য আপনাদের কি অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই? আপনারা কেন দায়িত্ব নিতে চাচ্ছেন না? আসছেন না কেন? দেখুন, নিজের কথা নিজে বলাটা এটা অশোভনীয়, কিন্তু বহু লোক আছে এখনো বাংলাদেশে নীতিবান। আপনি দেখবেন একটা দোকানে, যেখানে মনে করেন লাইন ধরে, হাজির বিরিয়ানি লাইন ধরে অনেক দূরের থেকে যায় ওখানে খায়, যারা ভোজন রসিক তারা ওখানে নিয়ে আসে। তো যারা দেশকে ভালোবাসে তারা খুঁজবে ভালো লোক কারা আছে, কারা ডেডিকেটেড লুবি লুবি, আর যারা লুবি না, সে কেন যাই আপনার কাছে ধর্ণা দিবে, আবেদন করবে, নিবেদন করবে। হ্যাঁ, দেখেন আমাদের 21শে পদক দেয়, ওটা আবেদন করে, আবেদন চায়। এটা তো অপমানজনক। আমি 21শে পদক আমি চাইবো কেন? আমি সরকারের কাছে সার্ভে করে, সরকার বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন সরকারের জানার আছে, এটা তো অপমানজনক। তো এখন যারা কন্ট্রিবিউট করতে পারবে, যাদের লোভ লালসা, ওরা কেন ধর্ণা দিতে আবেদন করতে যাবে, কেন সুপারিশের জন্য যাবে? তারা তো ওখানে চুরি করবে না, তারা দেশকে কন্ট্রিবিউট করবে। যেমন আপনি ওই হাজির বিরিয়ানির জন্য আপনারা লাইন ধরে ওখানে যান, কাছের বাড়ি, কাছের দোকান থেকে কিনেন না কেন? ওইটার গুণগত ভালো দেখে।
যে খাইতেছে যার প্রয়োজন সে কিন্তু ওখানে খুঁজে আনতেছে, ওটা ভালো দোকান খুঁজে নিয়ে আসছে, ভালো জিনিসটা খুঁজে নিয়ে আসছে। তো অনুরূপ ভাবে যারা দেশের জন্য কাজ করবে, যাদের মানে সততা আছে, তারা নিজে যাবে না, তাদেরকে আপনি খুঁজতে হবে, তাদের বাড়িতে আপনাকে যাইতে হবে যে আচ্ছা আসো, তোমরা আসো এখানে কন্ট্রিবিউট করো। এবং দুই একজন যে আনে নাই তা না, এবং কি ডক্টর ইউনূস সাহেব এরকম দুই একজনকে আইনে ওরা ওরা থাকতে চায় না, ওরা মন্ত্রিত চায় নাই, ওয়াহিদুদ্দিন মাহমুদ চান নাই, আমি ওর নামে বলে ফেললাম, ওনাকে উনি রিকোয়েস্ট করে আনছে। তো এখন এই ধরনের বাংলাদেশে অনেক সৎ লোক আছে, এখানে অসৎ নাহলে বাংলাদেশ চলতো না। যেভাবে লুটে রাজনীতিবিদরা, যে সুযোগ সন্ধানীরা যেভাবে লুটপাট করছে, যদি এখানে ভালো লোক না থাকতো তো মানুষের মাথা খেত। হ্যাঁ, কিন্তু সেই পর্যায়ে যায় নাই, এখনো মানুষের ওই সৎ লোক এখনো আছে সংখ্যায় বেশি। হ্যাঁ, তাদের তো কোনো সুযোগ নাই, তাদের সুযোগ দিতে হবে রাষ্ট্র, খুঁজে এই ধরনের ভালো লোক ধরে আনতে হবে রাষ্ট্রে ভালো করার জন্য। এখন তার আদেশ মানবে, যেমন বলবেন স্যার এর মার্কার লোকেরা রাজনীতিবিদরা আনে, কিন্তু ডক্টর ইউনূস স্যার তো এটা আনা উচিত না, ডক্টর ইউনূস স্যার যাচাই বাছাই করে আনা উচিত। তারপরে একটা দীর্ঘ সময় গেছে, বিভিন্ন কথা উঠছে, বিতর্কিত লোকজন করে বাদ দিয়ে নতুন লোকের এখানের মধ্যে নতুন ব্লাড সঞ্চালন করতে হবে। দূষিত ব্লাড সরাই ফেলে, মানুষকে একটা লোকের যখন ক্যান্সার হয় দূষিত রক্তটা ফেলে দিয়ে নতুন রক্ত দেওয়া হয়। এই রফিকুল হক দীর্ঘদিন রক্ত প্রতি বছর একবার পাল্টাইতেন, তার দূষিত রক্তটা ফেলে দিতেন। ডক্টর ইউনূস সাহেবের যার এখানে দূষিত রক্ত যারা গেছে এখানে অ্যাডভাইজারি বা বিশেষ সহকারী মধ্যে আছে, ওদের বাদ দিয়ে নতুন ব্লাডের সঞ্চালন করার জন্য উনি নিজে আনতে পারেন ওনার নিজের স্বার্থে। কারণ এই দিনের শেষে বদনামটা ওনার হবে, ব্যর্থতাটা ওনার হবে। ওনারা তখন যখন হাসিনার ব্যাপারে এখন সব লোক বলতেছে না হাসিনার দোষ, হাসিনা আমাদের কথা শুনতো না, এটা খালেদা জিয়া যখন পতন হয়েছে তখন খালেদা জিয়ার লোকেরা একই কথা বলছে, এর সাথে সময় তাই বলছে। আমি এরও দেখছি যারা বেশি তাল মাসে তারা গালাগালিও করছে। তো এখন দিনের শেষে যখন ইউনূস সাহেব যখন ব্যর্থ হবে, শুধু একটা জিনিস দিয়ে সাকসেস হয় না। এখানে এই যে উনি ভালো করছে, ওনার তো ভালো করছে, ওনার নিজেরও তো একটা বয়স হয়েছে, ওনার একটা বয়স হয়েছে, উনি দীর্ঘ সময় না নিয়ে। কারণ এখন হয়েছে কি দেখেন, এদের তো ম্যান্ডেট নাই, আমরা ভবিষ্যতে কোনো সাহায্য পাবে না, কোনো লোক চুক্তি করতে যাবে না, কারণ অনির্বাচিত লোকের সাথে এরা কয়দিন আছে যার তারা জানে না। এবং কি অনেকেরই আছে যে এনারা কয়দিন আছে, এখন অনেকে ভালো লোক যারা আছে এখন তাদের নিতে চাইলে ওরা যাবে না, যে এই অল্প কয়েকদিনের মধ্যে উনি কি করতে পারবে, তার কাজের পরিবেশ ওয়ার্ক স্যাটিসফ্যাকশন থাকতে হবে, তো ফ্রি হ্যান্ড থাকবে কিনা, করতে পারবে কিনা। তো এই জন্য যারা সুনামদারি, যারা দুর্নীতি করে না, চুরি করে না, এই ধরনের লোক তো এখন অল্প সময়ের মধ্যে যাবে না। তো যে ভোটের কেন প্রয়োজন, উনি ভালো আছে, ভালো আছে এটা ঠিক, উন্নতকে ভালো আছে, তারপরেও গণতান্ত্রিক রাষ্ট্র, ওনার তো নির্বাচিত না। তো নির্বাচিত বহির্বিশ্বে ইমেজ, এবং ওনাকে এখনো তত্ত্বাবধায়ক, এখন দেখেন আপনি তত্ত্বাবধায়ক প্রধান, ওনার প্রোটোকলটা কিভাবে দিয়ে, উনি কি প্রধানমন্ত্রীর পাশে বসাবে, বিদেশে এরকম সমস্যা হচ্ছে। তারপর বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে বলতে হয়েছে যে এটা আমাদের চিফ অ্যাডভাইজার হলো প্রধানমন্ত্রী ইকুইভ্যালেন্ট, ওই কথা বলতে হয়েছে, কিন্তু তারা বসানোর সময় অনেক সমস্যা হয়েছে। এই যে উনি যে বিদেশে যাচ্ছেন, ওখানে বসার পরে ওই যে যেখানে আন্তর্জাতিক সকল কোন সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসে, কে কার পাশে বসবে। হ্যাঁ, ওয়ারেন্ট প্রেসিডেন্ট অনুসারে তো ওইটা তো চিফ অ্যাডভাইজারের তো কোনো ইয়ে নেই, তখন ওই যে বলতে হয়েছে, যে ব্যাখ্যা করতে হয়েছে আমাদের। এটা আমি বললাম এই জন্য যে এই যে তখন ইনি দীর্ঘায়িত হলে সমস্যা আছে, কারণ নির্বাচিত একটা দুইটা দেশের প্রধানমন্ত্রী গেছে, মনে করেন ভুটানের প্রধানমন্ত্রী গেছে, মালদ্বীপের প্রধানমন্ত্রী গেছে, বাংলাদেশের তত্ত্বাবধায়কের প্রধানমন্ত্রী গেছে, কিন্তু ওরা ট্রিটমেন্টটা ওনারা বেশি পাবে, কারণ ওনার নির্বাচিত প্রধানমন্ত্রী। ইউনূস সাহেবের সকল গুণ থাকা সত্ত্বেও উনি ওই ট্রিটমেন্ট পাবে না, ওখানে ফার্স্ট প্রায়োরিটি ওরা পাবে। তো এই যে রাষ্ট্রীয় কতগুলি কালচার কৃষ্টি আছে, আমাদের সাথে চুক্তিতে গেলে ওরা চিন্তা করবো যে আপনি চিন্তা করবো ভাই এই কয়দিন আছে, যদি দেখেন যে রিটায়ারমেন্ট চলে গেছে, আমাদের দেশে অনেক সময় কন্ট্রাক্টের মধ্যে বিভিন্ন আনঅফিসিয়ালি কিছু চুক্তি যায় না, ঠিকাদাররা ব্যবসারা বিভিন্ন জায়গায় যায়, যদি একটা লোক দেখা যায় 3 মাস চাকরি আছে, তার লোকের ব্যবসা কেউ চুক্তিতে যাবে না কেউ, যেহেতু চলে যাবে যে কোনো সময়, তার লোক কাজ কারবার করে পরে আমার না লস হয়। তো ওই রকম যখন আপনি এই যে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের মেয়াদ কতদিন, এটা আনসার্টেন। তারপরে উনি দেখেন ওনার ভাষণে অনেক কিছু ভালো আছে, আবার খারাপ একটা দিক আছে, উনি সুনির্দিষ্টভাবে ইলেকশন কবে হবে সেটা বলেন না। এখানে একটা ইয়ে আছে, এখানে এখানে একটা ফাঁক আছে, বুঝছেন না, এখানে একটা গ্যাপ আছে, এখানে ফাঁক আছে, যে উনি এত কিছু বোঝার পরে ওনারা সুনির্দিষ্টভাবে বলছেন না কেন। উনি 6 মাস হাতে রেখে বলুক, আরো 1 বছর হাতে রেখে বলুক, উনি বলছেন না কেন। কারণ যখন সিচুয়েশন এমন হবে, তখন আরেকটা বাহানা দিয়া মেয়াদ আরো কিছুদিন পিছাবে, এই কারণ হচ্ছে এটা। এবং উনি করতে চাইলে ওরা করতে দিচ্ছে না, যারা মজা পাইছে, যারা ওখানে বসে ইয়ে পাচ্ছে, বেতন পাচ্ছে, গাড়ি পাচ্ছে, অন্যান্য সুবিধা পাচ্ছে, তারা তো এটা বাহানা সৃষ্টি করবে। বাহানা তো শুনে পিনাকাল ইয়ে বাহানা আছে, যে সিগারেট খায় যে আমার তো শরীর ম্যাচ করে, না খাইলে আমি থাকতাম, আমার ঘুম হয় না, বাহানা একটা তৈরি করবে। যে মদ খায় সে একটা বাহানা তৈরি করবে, না খাইলে তো আমার তো সমস্যা হয়, আমার ডাক্তার খাইতে কইছে। তো পিনাকালি বাহানা আছে,
ওই ইলেকশন না দিয়ে ক্ষমতা থাকানোর জন্য একটা বানা তৈরি হবে। দেখবেন যে একটা বানা তৈরি হয়েছে, এমন একটা কিছু একটা হয়েছে, ওটা না আমরা পারছি না, শত ইচ্ছা থাকার পরও আমরা ওই টাইমে ইলেকশন করতে পারছি না, ইলেকশন আরো 2 বছর পিছাবে, 1 বছর পিছাবে। কারণ নাহলে সুনির্দিষ্টভাবে বলছে না কেন? উনি বলুক না আমি 1 বছর পর থাকবো, 2 বছর পরে আমি ইলেকশন করবো, এটা বলুক না। উনি প্রথম দিন তো বলতে আমরাই বলছি রোড ম্যাপ দেন, আপনি কবে থাকবেন। আমি এমনও বলছি যে একটা আপনার বাসায় 10 জন লোক খালি বা 100 লোক খালি আপনি বাবুসি, একটা ইলিটারের বাবুসি বলতে পারে কতটুকু মাংস কতটুকু চাল লাগবে। আমরা একটা অনুষ্ঠান করবেন আর ওই যে বাবুসি বলে দিবেন অতটুকু লাগবে। তাহলে এত যোগ্য লোকদের আমরা ক্ষমতা আনলাম, তারা কয়দিন ইলেকশনে করতে পারবে? ওনার তো অন্যগুলি করার কোনো দরকার নাই, ওইটা ম্যান্ডেটও নাই ওনার। এবং এটা যদি নির্বাচিত গভর্নমেন্ট সেটা না মানে, এটা সার্ভিসের দাম নাই। সংস্কার হবে সময়ের প্রয়োজনে। অধ্যাদেশ যেমন হয়, অধ্যাদেশ কি সবসময়, কারফিউ কি সবসময়? বিশেষ সিচুয়েশন হলে তখন কারফিউ জারি করে। হ্যাঁ, তো অধ্যাদেশ এরকম জারি করে। তো ওখানে সংস্কার হবে জাতির প্রয়োজনে, যখন যেটা পাওয়া হবে সেই সময় সংস্কার করা হবে। এটা আগে করতে পারে না, সংস্কারটা আগে করা যায় না। এটা এটা একদম রুটিন ওয়ার্কের মতো, এটা দৈনন্দিন দিন দিন যাবে, আজকে গেছে কালকে। যেমন আপনি আজকে যে এই যে ডিজিটাল সিস্টেমে যাচ্ছেন, আগামী দিন এই সিস্টেমের থেকে আরো উন্নত সিস্টেম হবে, তখন এটার অকেজ হয়ে যাচ্ছে। আমরা টেলিফোন আগে কেমন ছিল, এখন সে টেলিফোন আমরা চালু হচ্ছে, এখন চলছে না। তো সংস্কারও এরকম, সংস্কার সময়ের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, প্রতি বছর 6 মাস পরও এটা পরিবর্তন হতে পারে। তাহলে তখন যদি সরকার না আসে, এই যে বৃদ্ধাশ্রম, এটা হলো একটা বাহানা। এরা যারা বুদ্ধি দিছে এইসব করে তালবানা করে, তারপরে এদের টাইম বাড়তেছে, দেখেন এদের টাইম বাড়তে হবে কেন? এনারা কি করতে চায়, এটা 1 মাসে যথেষ্ট। তারপরে এদের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির মতো এরা বেতন পাচ্ছে, এইগুলি সম্পূর্ণ এই বেতন তাদের ফেরত দিতে হবে যদি আগের গভর্নমেন্ট, পরবর্তী গভর্নমেন্ট যদি অনুমোদন না দেয়। কারণ আমরা স্যাংশন পোস্ট নাই তৈরি, অডিট থেকে কোথা থেকে আসবে? আমি একটা উদাহরণ তো আপনাদের দিচ্ছি, একটা সর খাইতে পারে না রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বান্ধবী, তার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, উনি হাতে পায়ে ধরা বাকি রাখছে যে ওনাকে অ্যাডভাইজার বানাইছে। এমএসপি মিলিটারি সেক্রেটারি বলছে যে স্যার তো এটা নিতে গেলে তো পোস্ট লাগবে, আমরা তো পোস্ট নাই, কিভাবে করবো? এই যে আমরা মুকলেসের প্রথম ফাইলের মাধ্যমে সেকশন থেকে যায় নাই, একটা প্রস্তাব যাবে, সেকশন অফিসার লিখবে, ডিপুটি সেক্রেটারি লিখবে, হইয়া তারপরে যাবে বসের কাছে। সে একটা অ্যাপ্লিকেশন দিছে, সে অ্যাডভাইজার হইতে চায়। মুকলেস ওই যে রাষ্ট্রপতির ইয়াজউদ্দিনের অ্যাডভাইজার বলতো না, সে তো অ্যাডভাইজার হয় নাই। ওখানে যাইয়া যখন সে রাষ্ট্রপতি লিখে দিছে যে তার অ্যাডভাইজার করা হলো, অনুমোদিত, এটা যখন সেকশনে দিছে, তখন সেটা ছিল বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি, আমাদের বন্ধু ছিল, আর আমিনুল করিম সাহেব ছিল ওখানে। সিরাজ সাহেব এসে আমিনুল করিম সাহেব বলে, স্যার এই লোকটির একটা লাফাঙ্গা লোক, এই লোক দিনকালে ছিল, দিনকালে আমরা সাইবুর রহমান বলতে ইন্তেকালের সম্পাদক আসছে। আমি একদিন জিজ্ঞেস করলাম, আপনি ইন্তেকাল করছেন কেন? বলছে ইন্তেকাল হচ্ছে দেখো সরকার পাওয়ারে অ্যাডভার্টাইজমেন্ট কেউ পড়ে নাই পত্রিকা, তাহলে এদের এই কি মালগুলি এখানে আছে বুঝো। এই কারণ আপনি তো ম্যাটেরিয়াল থাকতো, তারপরে তো পেপার টাকা দিয়ে কিনবে। ওই দিনকাল বিনা পয়সা পড়ে না লোক, তারা ক্ষমতা। তখন এই জন্য সাইবুর রহমানের রাগ করে বলছে ইন্তেকালের সম্পাদক আসছে, দিনকাল বলতেন না, ইন্তেকাল বলতো। কোনো দিনকালের কোনো লোক আসলে বলতো ইন্তেকাল আসছে। হ্যাঁ, এই দেখেন, তারপরে সেই লোক ওখানে মফস্বল সংবাদদাতা ছিল মুখলেস, তারে তারে হারিস চৌধুরী আইনা, তার আত্মীয় হারিস চৌধুরী আইনি ওখানে ইয়াজউদ্দিনের লগে স্পাইগিরি করার জন্য তারে ওখানে পিআর হিসেবে পোস্ট দিল। হারিস চৌধুরী অ্যাডভাইজার, খালেদা জিয়ার অ্যাডভাইজার, অনেকে তো এটা জানে না। তারপরে যখন সিরাজ সাহেব বললো যে স্যার এ আমাদের সার করছে, 2 দিন পরে আমার সার করতে হবে, এইরকম একটা লেস ক্যালিবারের লোক, তারা এখানে কি করে অ্যাডভাইজার করে? তখন আমিনুল করিম সাহেব বলছে, আমি এটা স্যাংশন পোস্ট না তাহলে হবে না তো। তখন আমিনুল করিম সাহেব সিরাজ সাহেব বললো যে আপনি স্যার একটু যাই কিছু বলেন। তখন ওই লেখটা অনুমোদনের ফাইল কাগজটা নিয়ে এক পাতার একটা চিঠি, উনি ইয়াজউদ্দিন সাহেব বলে, স্যার আপনি কিভাবে এটা স্যাংশন দিলেন, তো বেতন পাবে না, কোনো কিছু মানে ওরা কিভাবে মুখলেসরে কি করে অ্যাডভাইজার বানালেন? আমার কি যেন কইলো টইলো বুঝাইলো, এই জন্য আমি এটা লিখছি। বলে এটা তাহলে এখন বাদ দিয়ে দেন, তাহলে স্যার বাদ দিলে আপনি এটা লিখে দেন। তখন উনি আবার ক্যান্সেল লিখছে ফাইলের। এইদিকে কি করছে কি মুখলেস আপনার ওই যে 32 নম্বর মন্ত্রী বাড়িতে উঠে গেছে, ওইটা দিয়ে পেপারে নিউজও করে দিছে যে সে অ্যাডভাইজার হয়েছে। এখন অ্যাডভাইজার হয়েছে ওই যে আমরা থাকাকালীনে ট্রান্সপোর্ট কমিশন থেকে সিটি করছে, তারা গাড়ি পাচ্ছে, পতাকালা গাড়ি আনার জন্য সে চিল্লাচিল্লি করতেছে। ওনারা মিলিটারি সেক্রেটারিকে বললেন যে সে তো গাড়ি চাচ্ছে, বলে গাড়ি তো এন্টাইটেল না, সে তো তার গ্যাজেট দেখাইতে বলা হয়েছে যে অ্যাডভাইজার হয়েছে, গ্যাজেট কই? এরপরে যে সে খোঁজ পাইলো যে কিছুই না, গাড়িও জানে কিছু না, সে পিআরও। দেখেন সে কিন্তু বলে বেড়াচ্ছে। তারপরে সে ইয়াজউদ্দিন সাহেবের যাই বলছে যে স্যার আমি তো বলে ফেলছি, মিষ্টি বিতরণ করছি, এখন আমি স্যার অন্তত ঠিক আছে আমার দিলেন না, আমি কিন্তু পরিচয়টা কিন্তু অ্যাডভাইজার দেবো,
ঠিক আছে, তাদের রাষ্ট্রের কোনো ক্ষতি নয়। দেখেন ইয়াজউদ্দিন কিরকম মার্কার লোক, ইয়েসুদ্দিন, ওনার ইয়েসুদ্দিন বলা হইতো, সে তো এটা করতে পারে না, সে পরিচয় কি করে দিবে? ওই দিন আমি মাঝখান দিয়ে মিডিয়াকে বললাম যে তারে গ্যাজেট দেখাতে বলেন তো, সে বেতন আছে কিন্তু অ্যাডভাইজার হিসেবে পায় নাই তো, সে কিন্তু পরিচয় দিয়ে বাড়াচ্ছে। তাহলে রাষ্ট্রপতি সদ ইচ্ছা থাকার পরও পারবে না স্যাংশন পোস্ট। আমি এটা কেন বলছি, এটা এই জন্য বলছি যে স্যাংশন রাষ্ট্রপতি চাইলেও সবকিছু করতে পারবে না, তার সংবিধানের মাধ্যমে যাইতে হবে। সংবিধানে তারকে যে পাওয়ার দেওয়া হয়েছে সে বাইরে যেতে পারবে না সে। তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে, সংসদে আইন পাস করতে হবে সেটার জন্য। তো এখানে স্যাংশন পোস্ট থাকে, একটা সেট আপ থাকে, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, সেখানে ওনার অ্যাডভাইজারের ওই রাষ্ট্রপতির কোনো অ্যাডভাইজার নেই। হ্যাঁ, তো ওটা সে করে এটা করতে পারে না। তাহলে এখন যে ডক্টর ইউনূস সাহেব যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে, ওই যে ওইটা দিচ্ছে, এই যে বিভিন্ন লোকের কারণে সচিব পদমর্যাদা, দেখেন একটা ইয়ে পদের একটা সামঞ্জস্য থাকবে। হ্যাঁ, কাউকে মন্ত্রী পদমর্যাদা, কারো প্রতিমন্ত্রী পদমর্যাদা, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, সবাই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, র্যাঙ্ক কিন্তু এক, কিন্তু স্ট্যাটাস দেখেন এক একজনের এক একজন। এটা কি লিমিটেড কোম্পানি? এটা হলো স্যারের এটা অভিজ্ঞতা নাই, এইসব প্রশাসনিক অভিজ্ঞতা নাই, ওই জন্য ওইগুলি করতেছে। এইসব একজন স্পেশাল, আমি আপনারা রেকর্ডে রাখেন, এদের বেতন ফেরত দিতে হবে অনেকের, কারণ পোস্ট নাই তো। পোস্টটা যদি আবার পোস্ট স্যাংশন করে সংসদ হইয়া পাশ হয়ে আসতে হবে, আপনি মন্ত্রী পরিষদের ওইটা ইয়ে হইয়া সিদ্ধান্ত হইয়া তারপর আসতে হবে, এটা সংসদে যাবে অনেকগুলি ভাবে। দেখেন যেখানে রাষ্ট্রপতি একটা সর খাইতে পারে না, কারণ ওটা ওর অনুমোদন আইটেমের মধ্যে নাই, উনি খাইতে চাইছে, খাইতে পারে নাই, টাকা ফেরত দিতে হবে। তা রাষ্ট্রপতির জন্য একটা এমব্রেসিং, যে রাষ্ট্রপতি ওইটা যে কাজটা করবে, যদি এটা পরবর্তীকালে এটা আইনের দ্বারা ইয়ে হয়, তাহলে উনি ইচ্ছা করলে তো পারবে না। উনি কি চাইলে বাংলাদেশের একটা অংশ কাউকে দান, বারবারকে দান করতে পারবে? রাষ্ট্রপতি সব পারবে না, এই ক্ষমতা তারা দেয়া নাই। তাকে তো রুলস এর মধ্যে যাইতে হবে। আমরা যে বলি অনেকে ক্ষমতাশালী, কেউ ক্ষমতাশালী না। যে ক্ষমতার অপব্যবহার করলে সে ক্ষমতাশালী হয়। প্রধানমন্ত্রী, চিফ অ্যাডভাইজার, রাষ্ট্রপতি, কেউ ক্ষমতাশালী না। যদি সে আইনের ফ্রেমের মধ্যে থাকে তো কেউ ক্ষমতাশালী না। কিন্তু আমরা আইনের ব্যবহার করি, আইনের অপব্যবহার করতে আমরা ক্ষমতাশালী হই। তাহলে কালা জাহাঙ্গীরের মধ্যে আর এদের মধ্যে পার্থক্য কি? আমাদের ডিজিএফ অনেক সময় মাঝে মাঝে ক্ষমতাশালী না, তাকে উইদিন রুলস এর মধ্যে সে ক্ষমতাশালী না। সে আইন মানলে ক্ষমতাশালী না, তার আইন না মানলে তো কালা জাহাঙ্গীরের আপনার পার্থক্য কি? তো সুতরাং এখন সময় আসছে আমরা মুশকিল হলো জনগণ মালিক, কিন্তু জনগণ তাদের অধিকার সম্বন্ধে জানে না। এটা হলে এদের এইসব কাজগুলি করতে সুবিধা হচ্ছে। কেন? জনগণ সচেতন নাই তো, তার অধিকার সম্বন্ধে জানে না। সে তাকে তার বিদ্যুৎ পাবে, এটা তার অধিকার। সে নিরাপত্তা যাবে, তার সম্পত্তির প্রোটেক্ট করবে, এটা রাষ্ট্রের, এটা তার অধিকার। সে যে দয়া করবে, যে পুলিশের দয়া চাবে, তা তো না। পুলিশের রাখাই হয়েছে ওইগুলি প্রোটেক্ট করার জন্য, আর আর্মিকে রাখা হয়েছে আমার বর্ডার নিরাপত্তা, রাষ্ট্র নিরাপত্তা দেয়। এটা এই জন্যই তার চাকরিটাই তাই, এটা কোনো দয়ার দাম না। তো এই যে ব্যাপারগুলি আমাদের মুশকিল হল কি, আমরা আমাদের অধিকার সম্বন্ধে সচেতন না। তারপরে যিনি অধিকার, যিনি সার্ভিস ডেলিভারি, উনি পাইয়ে বসে, আমরা ওয়াসা যাওয়ার মনে করি সে দয়া করতে আপনার পানি দিচ্ছে, সে দয়া নাই, আপনার পানি দেওয়ার জন্যই তার চাকরি। তার চাকরি কি জন্য? কিন্তু ওখানে গেলে ওইটা যেহেতু জনগণ সচেতন না, সেজন্য ওরা গুসায় আপনার কাছে যা খুশি তাই আপনাদের কুকুর বেড়ালের মতো ব্যবহার করে। ওখানে যদি সচেতন হবে, বলে যে বেটা তোমার রাখছে তো আমাকে সার্ভিস দেন না, তোমার চাকরিটা কি? তোমার বেতনটা আমার আমার রক্তের আমার পয়সা হয়। তো ওটা এই জন্য এই জিনিসগুলো হচ্ছে। তো এই যে দেখেন এখন ইউনূস সাহেব একটা সরল লোক, ভালো লোক, ওনাকে কিন্তু যারা এই যে তার আশেপাশে যারা আছে তারা কিন্তু এই কথা বলছে না। যদি একটা রাষ্ট্রপতি তো আমাদের নাম্বার ওয়ান ব্যক্তি, তো রাষ্ট্রপতি যদি মালাই খেতে না পারে, রাষ্ট্রপতি তার ইচ্ছা যদি এটা বান্ধবীর অ্যাডভাইজার না বানাইতে, তো উনি এতগুলো অ্যাসিস্ট্যান্ট বানাচ্ছে কি করে? একটা বানাইছে, সে পলিটিক্যাল পার্টির লোকে লিয়াজও করবে 6 মাসের জন্য। এই 6 মাসের জন্য তো আত্মমর্যাদার ব্যাপার। 6 মাস তো টেবিল চেয়ার গোছাইতে গোছাইতে যাবে না। তো সেখানে কি কি জন্য দিচ্ছে? পলিটিক্যাল লোকজন লোকে লিয়াজও করার জন্য। লিয়াজও করার জন্য এখন যদি ফখরুল সাহেবরা তো টেলিফোন করে ওনার পিএ বলে বা পিআরও বলে, পিএস বলে, তাহলে কেউ না আসবে? তাহলে এখানে রাষ্ট্রের ইনভলভমেন্ট, টাকা পয়সা, গরিব দেশের টাকা, একজনের তাহলে গাড়ি দিত, সচিবগুলো সচিব পদমর্যাদা সবকিছু দিতে হবে না? এটা তো যে যে মনে করেন 2 নম্বরই কাম করবে সে যাবে, যে 2 নম্বরই কাম করবে না, আপনি বললেন যে আমাদের মতো লোকের কেন আমরা যাচ্ছি না কেন? তো 2 নম্বরে এখন আমার তো 6 মাসের জন্য কোনো অফার দিলে আমি গ্রহণ করবো না, এটা আমার জন্য অপমান। কেন যাইতে হবে? হোয়াট শুড আই গো দেয়ার? হ্যাঁ, আমি রাষ্ট্রের জন্য কাজ করবো আমার সম্মানজনক ভাবে, আমি তো সম্মানের কাঙ্গালি। আর কিছু কিছু লোক আছে বলে স্যার বেতন টেতন লাগবো না, শেয়ার বাড়ির থেকে নিয়ে আসবো, আমার খালি একটা পদ দেন। কারণ ওই শেয়ার বিক্রি করবে, সে ওই ভিজিটিং কার্ড বিক্রি করবে। আর আমারে দিলে, অফার দিলে আমার অফিসটাকে আমার প্রাপ্য এন্টারটেনমেন্ট ওর সাথে সাজান, তারপরে আমি আসবো। এই পার্থক্য হলো এই জায়গায়।
তো এটা তো শুনতে আমাদের লোক যারা অ্যাপয়েন্টিং অথরিটি তারা তো অভ্যস্ত না, কিন্তু তাদের জন্য এই লোকগুলি সুইটেবল হয়, ওই লোকগুলি তাদের জন্য লাইব্রেরি হয়, আর যারা এই কথা বলবে তারা অ্যাসেট হবে তাদের জন্য। কিন্তু এখন সরকারের নির্বাচন করবে ভালো লোক নিলেন না নিলেন, আপনি আপনার বাড়ির মসজিদটা ভালো চান, কাজের বিয়েটা ভালো চান, চান না? আপনি আপনি ড্রাইভারটা ভালো ড্রাইভার অন্য 10 জনের থেকে ভালো হোক, এটা চান? তাইলে রাষ্ট্র পরিচালনার জন্য আপনার হ্যান্ডস গুলি ভালো আপনি চাচ্ছেন না কেন? না চাইলে যারা দিতে পারবে তাদের দেখেন, ট্র্যাক রেকর্ড দেখেন। এখানের মধ্যে দেখেন অ্যাডভাইজারের মধ্যে রেশন চুরির জন্য চাকরি গেছে এই লোক অ্যাডভাইজার আছে, একজনের দেশে থেকে তাড়াই দিচ্ছে বলৎকার, তার বা বলৎকার করছে, হ্যাঁ সে তারে তারে আনি এখানে রাখা হয়েছে। এটা তো উনি জানিয়ে করেন নাই, কিন্তু এগুলি তো তথ্যগুলি তো ওনার দেখা দরকার। আপনি একজন লোকের নেওয়ার আগে তো যাচাই বাছাই করার দরকার যে এটা আমি কাকে নেব, বুঝছেন না? এখন দেখা যাচ্ছে আমাদের এখানে দেখছেন না, হাসিনার আমলে হয়েছে, হাসিনা বলছে প্রসিকিউটর রাজাকারের যুদ্ধ অপরাধীর বিচারক ওখানে প্রসিকিউটর তৈরি করেছে, সে নিজে যুদ্ধ অপরাধী। পরে যখন ফেব্রুয়ারি আসলে ওরে বাদ দিল। তাহলে কেউ না কেউ তো সুপারিশ করছে এটা, তাই যে সুপারিশ করছে তারে তো কাস্টডিতে নেওয়া উচিত। তুমি সরকারকে মিসগাইড করছো কেন? তো এখন আমরা যে তথ্য ইনফরমেশন দিচ্ছি, সরকার খুঁজে বাইর করো এই কারা রেশন চুরি করে গেছে, চাকরি গেছে, কাদের বাপ বলৎকার করছে, নিজে চুরি করার পরে পত্রিকা থেকে তাকে তাড়াই দেওয়া হয়েছে, তারে ঘুষ দিচ্ছে পুলিশ, সে বাঁচছে। তো এইসব লোকেরা আপনি নিয়োগ দিচ্ছেন যে আমরা খুঁজে দেখেন, আমরা ইনফরমেশন দিলে আমরা খুঁজে দেখেন তো এগুলো যেগুলো নিচ্ছেন আপনার, এগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডে দেখেন তো কি জন্য চাকরি গেছে, কি কারণ। তো এদের কাছে আপনি কি আশা করবেন যারা সামান্য লোক সামলাইতে পারে না? একটা লোক সামান্য লোক সামলাইতে 5,000 টাকা চুরি করছে, তারা আপনি 5 লাখ টাকার দিন বিশ্বাস করবেন? তো রাষ্ট্রের এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করবে, যে লোকটা রেশনের লোক সামলাইতে পারো না, যে লোকটা এরকম কাজ করছে তারে আমরা দেখেন, যে লোকের বলৎকার দায়ছে তারে বাইতে ইমাম বানাইতে পারবেন আপনি? বানানো উচিত কিনা? আমাদের দেশে শুনেন কি আজব দেশ, এমন এমন লোক হয়েছে আপনি বললে, এখন আপনি বললে সবগুলি আপনার শত্রু হবে। এখানে তো আমরা সব কথা ওই জন্য দেখেন না, বছর সব সত্য কথা বলতে নাই। তারপরে অনেকে কারো সত্য কথা আপনি যদি আপনি এটার কোন এটার উত্তর দিতে পারবে, আমি ডিবেট করতে রাজি আছি। আমি ডক্টর ইউনূস স্যারের লগে ডিবেট করতে রাজি আছি ডাইরেক্ট, যে ওনারে আমি প্রশ্ন করে উনি উত্তর দিতে পারেন কিনা এগুলি, যে আপনি এই কাজগুলি কেন করছেন। উনি অনেক ভালো কাজ করেন, কিন্তু উনি আরো ভালো করুক এটা আমরা চাই, এই জন্য এই কথাগুলি বলা। আমরা কোনো ওনার শত্রু না, আমরা ওনার ক্রাইসিসের সময় আমরা কথা বলছি, আমরা সবসময় কারে বলছি। এখনো যেমন আমি ওই দিন দেখছেন বলছে যে এখন যদি হাসিনা ইলেকশনে আসে, আমরা যেহেতু তার বিচার করতে পারেন নাই, তাহলে তো আইনি তো তার ইলেকশন করা বাধা দিতে পারবেন না আপনি। তাহলে আপনি বিচার চাচ্ছেন কিনা? আপনি চাইলে আপনি দ্রুত বিচার আদালত করবেন, করতেছেন না তো। তার মানে কি আপনি তো এটা নুরুল ইসলাম লিখলে ব্র্যাকেটে মুসলমান লিখতে লাগে না, নামে বোঝা যায় যে উনি মুসলমান। তা আপনার কাজে তো বোঝা যাচ্ছে আপনি কি চাচ্ছেন, আপনি ইলেকশন পিছাবেন। আমি তো রেকর্ডে রাখছি যে ওনারা ডিউ টাইম ইলেকশন করতে পারবে না, করবে না। আপনি রেকর্ডে রাখেন এটা, যদি করতে পারে আমার কথা মিথ্যা হোক আমি খুশি হব। আমি যে বললাম না, নুরুল ইসলাম লিখলে ব্র্যাকেটে মুসলমান লিখতে হয় না, নামে বোঝা যায় এই মুসলমান। হ্যাঁ, আর নিতে রায় লিখলে ব্র্যাকেটে লিখতে হবে হিন্দু, লিখতে হবে ব্র্যাকেটে, লেখা লাগে না, নামে বোঝা যায় হিন্দু সে। তো ওনাদের কামে বোঝা যাচ্ছে ওনারা ডিউ টাইম ইলেকশন করবে কিনা, ওনাদের প্রায়োরিটি কি, ওনাদের প্রায়োরিটির মধ্যে যাওয়া উচিত। তবে আমার মনে হয় এসব এই ইউনূস সাহেব একটা সৎ লোক, উনি ভালো লোক, ওনার এইসব ফন্দির মধ্যে এদের খুব মতলবের মধ্যে ওনার যাওয়া উচিত না। তাহলে ওনার অর্জন, দীর্ঘদিনের অর্জন সবগুলি যাবে। শেষ ভালো যার সব ভালো তার, আমি এই কথাটা আরো বলছি যে সাহেব সেটা হবে ভালো। উনি ইউনূস স্যার আগে অনেক নাম করছে, এটা করছে, সর্বশেষে আপনাকে কেউ যদি বিরিয়ানি টেনে বাসায় আহ্বান করলো, আসার সময় একটা থাপ্পড় দিয়ে দিল, আপনি কিন্তু বিরিয়ানি ফলার কথা মনে রাখবেন না, থাপ্পড়ের কথাটা মনে রাখবেন। তো ডক্টর ইউনূস সাহেব যে অর্জনটা করছে, ওনার যদি শেষে যদি ওটা ধরে রাখতে না পারে, তাহলে ওই খারাপটাই মানুষ মনে রাখবে। সেই জন্য ওনাকেও সাবধান হইতে হবে যে ওনার তো আর কয় বছর বাঁচবেন উনি। তো সুতরাং ওনাকে অন্যদের মতলব থেকে অন্যদের মতলব বাস্তবায়ন করতে চাই, উনি কেন শিকার হবে, উনি কেন ভিক্টিমাইজ হবে। আমি মনে করি আমাকে ভুল না বুঝা আপনি এইগুলি একটু ভেবে দেখেন, কারণ উনি আমাকে ভালো জানে, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। ওনার মতো লোক সঠিক করুক, ওনার ইচ্ছার সদিচ্ছার কোনো ঘাটতি নেই, কিন্তু প্রপার লোকের হাতে যদি আমরা না দেন তাহলে তো সেখানে হবে। চোরের কাছে যদি ক্যাশ বাক্স দেন তো সে তো চুরি করবে। তো এখন ক্যাশ বাক্স চোরের কাছে রাখছেন কেন? এটা দায়িত্ব তো আপনার। আপনি বলতে চাই ভুলে করছে, ভুল তো করার কথা না, আপনি জানেন না, ওই চেয়ারে বসে জানেন না, আপনি যখন বসে পড়ছেন আপনি জানেন না, করলে তো হবে না, আপনাকে জানতে হবে। নাহলে আমরা বহু এজেন্সি আছে তাদের মধ্যে তার ফিডব্যাক নিতে হবে। উনি মনুল গভীর সাথে বসে যে আমার তো জানা নাই, আমি ওদের কেমনে ধরবো, এই কথা কি ওই চেয়ারে বসে বলা যায়?
ওনার সরলতার মধ্যে কোনো ইয়ে নাই, ওনার ইনোসেন্ট ভাবে কথাটা বলছে। কিন্তু আপনি যখন ওই চেয়ারে বসবেন এই কথা বলতে পারবেন না, পুলিশ আমার পাহারা দিবে, চোর ডাকাত ইয়ে করবে। আর পুলিশ বলছে আমি কি করবো, ওদের সংখ্যা বেশি ছিল। ব্যাংকের গার্ড যদি বলে যে ডাকাতের সংখ্যা বেশি ছিল, তাদের বেশি পাওয়ারের বন্দুক ছিল, এই কথা কইলে হবে? তার চাকরি থাকবে? যখন সে দায়িত্ব নিছে, তাকে ব্যাংকের সিকিউরিটির দায়িত্ব তাকে পালন করতে হবে। ডাকাতের হাতে বেশি পাওয়ারের বন্দুক ছিল, সংখ্যা বেশি বেশি, এই কথা বললে তো সে মাপ পাবে না। এই গেল আমার এই পর্যন্ত। এখন আর কেন কিছু আপনার? স্যার আমি একদম শেষ দিকে একটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যেহেতু সরকার প্রধান চীনে রয়েছেন, তো সেখানে স্যার আমাদের প্রতিরক্ষা বিষয়ক সামরিক সহায়তা কৌশল বিষয়ক এবং স্বাস্থ্য খাত, বাণিজ্য খাত, অর্থনৈতিক খাত, বিভিন্ন খাতে এবং বিশেষ করে তিস্তা নদীর বিষয়ে কথা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তিস্তা নদীর প্রকল্প নিয়ে। তো এই সামগ্রিক বিষয়গুলো থেকে আপনি আশা কতটা দেখছেন? এগুলো যদি সফলতার দিকে যায় তাহলে আমাদের জন্য প্রাপ্তির জায়গাটি কেমন? আবার যদি সামরিক সহায়তা কৌশলের জায়গায় আসি, আমি যদি এটিকে বিশেষভাবে প্রাধান্য দিই, সেক্ষেত্রে আমরা কতটা চাপের মুখে পড়তে পারি অন্যান্য পরাশক্তিধর রাষ্ট্রের কাছে, যদি চীন আমাদের সাথে সামরিক সহায়তা কৌশলে একাত্মতা ঘোষণা করে? না, এখানে এখানে হলো কি, এখানে আপনি যে কৌশলটা অবলম্বন করবেন, আপনি একজনের পকেটের টাকা নিবেন, ওর থেকে ঋণ নিবেন বা যাই নেন, তাকে কনভিন্স করতে হবে। আবার অন্য যারা বাধা দিবে তার কাছে আমাকে বলতে হবে। যেমন আপনি দেখেন, যখন ওই যে ইয়ে আছে আপনার ইয়ের উপরে, ইন্ডিয়ার দেখেন জয়শঙ্কর যখন আপনি ইরান থেকে তেল আনতো, তখন জয়শঙ্করকে বলছে যে দেখো, আমি তো জনগণের কাছে থেকে আমাকে বাঁচতে হবে, আমাকে জনগণ তো আমাকে ধরবে, আমাকে তারের তেলের না হলে আমার বিভিন্ন উৎপাদন ব্যর্থ হবে। তো তুমি আমার তেল দিলে আমি ইরান থেকে কিনবো না, আর নাহলে আমার অনুমতি দাও, আমি তোর থেকে কিনবো। দেখেন কিভাবে হ্যান্ডেল করলো সে। দেখা যাচ্ছে ইরান থেকে তেল আনছে কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে সে পড়েনি। এটা নির্ভর করবে আপনি কাকে দিয়ে করছেন, আপনার মুন্সিয়ান আরো কতটুকু। তো সেখানে বললে আপনি তো স্টেট ওখান থেকে আনবেন, ওদের লোক কথা এইভাবে বলবে, সাইড বাই সাইড আপনি আমেরিকাকে বলবেন যে আমার এই রিকোয়ারমেন্ট আছে, আমার এগুলি আমার জনগণের জন্য, আমার দেশের উন্নয়নের জন্য, তুমি আমাকে কি ফাইন্যান্স করতে পারবে? আমেরিকা সেই অবস্থা নাই এখন। তাদের তো সারা এই অর্থনৈতিক ইয়ে আছে, তাদের মানি ইনফ্লেশন হয়েছে, তারও টাকা ইয়ে করতে হয়েছে, ডলার ইয়ে করতে হয়েছে। ডলারে যেহেতু সারা ওয়ার্ল্ডে তাদের ডলারের দাম আছে, সেই জন্য বোঝাচ্ছেন উনি আমেরিকা অতিরিক্ত ডলার ছাপাইছে। তো সেখানে আপনি যদি ওইটা বলেন, তো তারা না দিতে পারলে আমরা ওইটার মধ্যে যাবেন না, তারা দিতে গেলে ইয়ের লোক আমরা যাবেন না। আর এখন এই সুযোগটুকু যেহেতু এখন ইন্ডিয়ার সাথে চায়নার একটা ঠান্ডা লড়াই চলতেছে, এবং ওই যে কার্গিলে আর ইয়েতে আপনার এই যে লাদাখে লাদাখে কয়েকটা ইউনিয়নের মতো জায়গা দখল করে রাখছে। এইখানে কিন্তু জনগণকে বোকা বানাচ্ছে। মোদি এটা মিডিয়া আনতেছে না, বুঝছে না? অলরেডি চায়না বহু জায়গা দখল করে বসে আছে, তাদের জন্য রিক্সের জায়গা লাদাখে ওখানে দখল করে বসে আছে। এখন তাদের লোক ওখানে দস্তাদস্তি হচ্ছে, হাতাহাতি হচ্ছে, আপনারা দেখছেন পাকিস্তান মিডিয়াতে অনেকগুলি আসছে। তো এখন যে চায়নার সাথে ইন্ডিয়ার যে তিক্ত সম্পর্ক, এটা তিক্ত সম্পর্ক সবসময় থাকবে না। আপনি এই সুযোগটা নেবেন, আপনি ওদের কাছে এখন খোলাগুলি বলেন, ভাই তোমার তো একটা দরকার, তোমাদের এখানে আমাদের লগে তোমাদের একটা সামরিক চুক্তি থাকলে ইন্ডিয়া তোমাদের ভয় পাবে, তোমার জন্য কৌশলগত দিক তোমার জন্য সুবিধা। এদিকে এদিকে তুমি বার্মার মধ্যে অনেক চুক্তি করছো, মিনারেল রিসোর্সের চুক্তি করছো, তো দীর্ঘদিনের চুক্তি করে তারা ডেভেলপমেন্ট তাদের নিয়ে যাচ্ছে। এই বার্মার নিজেরা মারামারি করতেছে, মাঝখানে চায়না ওই ওদের মিনারেল রিসোর্স গুলি নিয়ে যাচ্ছে। তো কৌশলগত তোমার মিনারেল রিসোর্স তুমি দীর্ঘমেয়াদী চুক্তি করছো, সেটা রাখতে গেলে তোমার এখানে বাংলাদেশের লগে সুসম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, তো ভিতরে ফ্ল্যাটের ভিতরে তার এই সেভেন সিস্টার তুমি আলাদা করে দিবা, যদি আমরা তোমাদের রাস্তা ব্যবহার করতে দেবো। এইগুলি কৌশলগত করে, যেটা ইভেন কি এটা প্রেসে যেন না আসে। আমাদের ডিফেন্সের চুক্তি হবে যেটা প্রেসে আসবে না, এইগুলি ওই ওই ওদের বলবে আমাদের স্বার্থে, তোমাদের স্বার্থে এটা গোপন রাখো, এটা মিডিয়া কি কি চুক্তি সেটা বলবে না। তাহলে এইটা চুক্তিটা হয়ে গেলে, আর আমাদের ইয়ার স্পেসটা, এটা প্রোটেকশনের জন্য তাদের একটা চুক্তি হবে। আমাদের ইয়ার স্পেস অত স্ট্রং না, আমরা ল্যান্ডে কিন্তু অনেক স্ট্রং আছি। ইন্ডিয়া আমাদের লগে ল্যান্ড ওভারে আমাদের লগে পারবে না। আমাদের আর্মিরা, আমাদের বিডিবি, ইভেন আমাদের বিডিআরটার নাম পরিবর্তন করা উচিত, আমাদের গার্ড করা হয়েছে। দেখেন কিরকম আত্মঘাতী, গার্ড বানিয়ে চৌকিদার, একটা ফোর্সকে, একটা বাহিনীকে গার্ড বানাইছে। তো আপনাকে ডিমোশন করলে আপনি কি কাজের ওই যে জব স্যাটিসফ্যাকশন পাবেন? আপনি এখন সার্ভিস যেভাবে দিবেন, এখন আপনাকে যদি প্রমোশন কেন রাখে? হ্যালো, প্রমোশন কেন রাখে? প্রমোশন রাখলে মানুষের কর্মস্পৃহা বাড়ে, মানুষ আরো ভালো করে, আরো ভালো জি কোয়ালিটির স্যার। কাজ করতেছে।
কাজ করতে চায়। তো এখন বিডিআর কে বিজিবি করছে, বর্ডার গার্ড করছে, একটা বর্ডার ফোর্সের বর্ডার গার্ড করছে, গার্ড মানে চৌকিদার। তো আমরা চৌকিদারের কাছে দিচ্ছে, তোদের কাছে অত্যাধুনিক এদের দিয়ে আমি কি দেখেন, ওটা করছে ইন্ডিয়াকে খুশি করার জন্য, ইন্ডিয়াকে খুশি করার জন্য। আর এই বিডিআর এর ডিসিপ্লিন রেস্টোর করার জন্য দায়িত্ব দিয়েছে কাকে? ফারুক খানের। ফারুক খানের ডিসিপ্লিন গ্রাউন্ডে বিডিআর তে চাকরি গেছে, তার চাকরিটা গেছে ওখানে, সে আমরা গুলি করে লোক মারি ফেলছে বিডিআর দিনাজপুর সেক্টর থাকতে মেরে ফেলছে। তো তারে দিছে কি করে? যে লোকের চাকরি গেছে নৈতিক স্খলনের জন্য, তারা মসজিদের ইমাম করা যাবে? হাসিনা তাও করছে। হ্যাঁ, তো তার বাড়িতে দেখেন বিশ্ব সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী হয়েছে। হ্যাঁ, তো এখন দেখেন কারবার এই ধনী হলো কি করে টাকা এখান না নিলে। তো দেখেন এইসব কাজগুলি করছে, তারপর তার এখানে দেওয়া হয়েছে। এখন সরকারের ইমিডিয়েটলি বিডিআর, আমি কিন্তু তখনই চ্যানেলাইতে আমি প্রতিবাদ করছি যে এইটার নাম পরিবর্তন কেন করা হলো। তখন আমার সাথে গৌরজিম সাহেব ছিল, আলোচক আনিসুর বেশ আনিসুর মাহমুদ। তারা যুক্তি দিল যে কেন এটা সমস্যা কি হয়েছে, এরা কু করছে, এরা বিডিআর লোক মারা গেছে। তা আমি বললাম কু তো আর্মিও করছে, আর্মির নাম পরিবর্তন করেন না কেন? সেটা তো করেন নাই। আমরা মাঝে মাঝে সাসির ডাল মাঝে মাঝে জাল নাকি? হ্যাঁ, সাসির ডাল হলে পুরোটা জাল হবে, মাঝে মাঝে তো জাল হবে না। তো এখন আপনি ওখানে আর্মি তো কু করছে বহুবার, আর্মি তো প্রেসিডেন্ট মারছে দুইটা, তো আর্মি তো নাম পরিবর্তন করেন না, তাহলে বিডিআর নাম পরিবর্তন করেন কেন? কারণ বিডিআর এ যখন ফজলু ওখানে যে বিডিআর এ যখন এরকম ওদের লোকজন মেরে ফেললো, তখন আমাদের মাত্র 6 ডিভিশন শূন্য ছিল, এখন আমরা 10 ডিভিশন, আমরা বাড়ছি, আর অর্থ দিয়ে আশ্রয় আমাদের আছে। মারার পরে ওদের যখন বিএসএফ বর্ডারে আসতো, বিডিআর দুজন দেখলে ঘাবড়ে যেত ওরা। যেমন আমি আপনার উদাহরণ বলি, যদি দুধরাজ সাপেরে দেখলে মানে লেজে হাত দেয়, দোরা সাপের লেজে হাত দেয়, কিন্তু গোখরা সাপের লেজে হাত দেয় না। গোখরা সাপ যদি লিখে আপনি একটা গর্ত করে এটা খালি একটা কাঠির মধ্যে লেখা রাখেন গোখরা সাপ আছে, মানুষ 2 মাইল দূর থেকে হাঁটবে, কাছে যাবে না। তো বিডিআর যখন গেছে, বিডিআর এর নাম দেখলে ওরা নার্ভাস হয়ে যেত ওই মার্কে হওয়ার পরে। জেলা ফজলুর রহমান যে মাইট দিছে, মাইট দেওয়ার পরে ওরা নার্ভাস হয়ে, তখন ওরা লাগলো এটারে বিডিআর নাম পরিবর্তন করতে হবে। আমি বললাম যে মসজিদের ইমাম সাহেব চুরি করছে কোন একটা ইমাম, তাহলে সকল মসজিদের ইমামের পোস্টকে অ্যাবলিশ করে দিবেন আপনি? অন্য নাম দিবেন আপনি? চুরি করছে দেশে, তার বিচার করবেন। তো এখন বিডিআর এর ঘটনা হয়েছে, বিডিআর যারা করছে তাদের ধরেন, বিডিআর তো ভালো লোক আছে, তো বিডিআর নাম পরিবর্তন করবেন কেন? এটা একটা ব্র্যান্ডিং। যে আমি বললাম আপনি তখন ওই দিন উনি গরেজ বিষয় পেয়ারে গার্ডেনের জুতো আর শার্ট পরে গেছে। আমি তো পেয়ারে গার্ডেন কেন নিচ্ছেন আপনি? আপনি কারণ বাটা জুতার একটা গুডউইল আছে, এটা গুডউইলে অনেক কিছু কাটে, এটা সাইকোলজির ব্যাপার আছে যে এরা বাবারে গুকরা সৈন্য শক্তিশালী শত্রু, হ্যাঁ পাঠানেরা শক্তিশালী, এটা একটা বাজারে ইয়ে আছে। তো ওইটাতে এটা মনস্তাত্ত্বিক একটা ইয়ে চাপ পড়ে। তা আমাদের বিডিআর দেখে ওরা নার্ভাস হয়ে যেত, লাগছে এটা লাগিয়ে কি করলো, বিডিআর এ মেসাকার করাইলো তারা, ওইখানে আবার ফারুক খানের দিয়ে এটা নাম পরিবর্তন করালো। কোন ফারুক খানকে? যে ফারুক খান বিডিআর এর ডিসিপ্লিন গ্রাউন্ডের জন্য চাকরি গেছে, তারে ডিসিপ্লিন রেস্টোর করার জন্য তারা দায়িত্ব দিচ্ছে। কি বিচিত্র দেশ! এখন বুঝলেন আপনি, এই যে অনেক তথ্যগুলি মিডিয়াতে, আমি এরকম এই যে গুরুত্বপূর্ণ অনেকগুলি জিনিস আমরাও বলেন, অন্যরা বলে যে এগুলি অন্য কোনো মিডিয়া, কোনো মিডিয়ার কর্মী এগুলি তুলতে পারে না বাজারে। হ্যাঁ, বুঝছেন না? আমি এগুলো কেন আনছি? আমার আনার উদ্দেশ্য অন্য কোনো না। আমার উদ্দেশ্য হলো যে এখানে এখন ইমিডিয়েটলি সরকার বিডিআর এর নামটা পুনঃস্থাপন করা উচিত। যে আমরা এখন বিজিবি, আমরা গার্ড বানাবো না। আপনার বাসার একটা গার্ড আসলে আপনি একরকম ট্রিটমেন্ট দিবেন, বাসার মালিক আসলে এমডি আসলে আরেক রকম ট্রিটমেন্ট দিবেন। তো গার্ড যখন আমার ওখানে অন্য দেশের সাথে যখন চুক্তিতে যায়, কোন অফিসিয়াল টকে যায়, তো ওদের গার্ড আসছে, তো গার্ডের ওইভাবে মর্যাদাটা দেয়। গার্ডের মর্যাদা আর ফোর্সের মর্যাদা কি এক হবে? তারপরে ওদের করছে কি, ইয়ে হওয়ার পরে ওদের লাঠি দিয়ে ডিউটি করে, লাঠি দিয়ে তারা কি করবে? বিডিআর তো প্রথম ধাক্কা সামলাবে দেশ রক্ষার জন্য, আর্মি আর্মির চেয়ে ওরকম অত্যাধুনিক অস্ত্র তাদের দেওয়ার দরকার, নাহলে তাদেরকে ইয়ে করবে কেন? এই যে জিনিসগুলি আমাদের ডিফেন্স পলিসি করে আমাদের কিভাবে আমরা করবো, আমরা আত্মরক্ষা করবো, আমরা কাউকে আক্রমণ করবো না। আমাদের হাসিনা না বলে আক্রমণ করা যায় জাহাজ কিনছে, যেটার স্টার্ট দিতে গেলে কলকাতার তার টেরিটরি লঙ্ঘন করবে, স্টার্ট দিতে। যেমন আমরা ওই যে দৌড়ে আসতে, যেমন অ্যাথলেটিক খেলতে গেলে অনেক দূর দৌড়ে আসতে হয়, জায়গা লাভ দিবে অল্প জায়গার মধ্যে, দৌড়ে আসতে হবে অন্য জায়গা, অনেক জায়গাতে। তো আমাদের যে মিগগুলি আছে, যেগুলি এখানে কিনা হচ্ছে হাসিনা বলে, এগুলি স্টার্ট দিতে গেলে যে রেঞ্জ, এটা ওটা মানে আরো জনের টেরিটরি ইয়ে করবে। বাংলাদেশের কোনো বেসের থেকে ওদের স্টার্ট দিতে পারবে না, স্টার্ট দিতে গেলে আরো জনের টেরিটরি এমনি ইয়ে করে লঙ্ঘন করবে। তা আমাদের তো অত দ্রুত এই দরকার না, আমাদের দরকার হচ্ছে এন্টি এয়ারক্রাফট। কেউ যদি ইয়ারে আমাদের হামলা করে, আমরা যেন ভূপাতিত করতে পারি। আমাদের কেউ, আমরা কারো আক্রমণ, এগুলি অ্যাগ্রেসিভ যারা হয়, যারা অ্যাটাক করে, আমাদের ডিফেন্সিভ পলিসি, আমাদের আমাদের ডিফেন্স নিতে হবে আমাদেরকে। আমরা কারো অ্যাগ্রাসনে যাব না, আমরা কারো আক্রমণ করবো, আমাদের আক্রমণ করার তো কোনো ইচ্ছা নাই, আমাদের ইয়েও নেই।
তো আমাদের হবে প্রতিরক্ষা, আমরা আসলে যেন আমরা আত্মরক্ষা করতে পারি, আমাদের সেই সব অস্ত্র মধ্যে যাবে। আমাদের ইয়ারটা মুক্ত, শত্রু মুক্ত রাখতে গেলে সাইনার লোক একটা চুক্তি করে, এমনকি আমরা 2টা চুক্তি করতে পারি, আমরা ওদের লোক করতে পারি, অসুবিধা তো নাই। এই যে হলো ট্রাম্প হলো একটা ব্যবসায়ী, আমাদের কোনো একটা কেনাকাটার মধ্যে ট্রাম্পের কোম্পানিরা দিয়ে দিবে সরকার, ট্রাম্প দেখবে যে যত লম্বা সব ভুলে যাবো, সব এই ব্যবসা করবে। তো তাই এগুলি পরিস্থিতি আমরা ওই রকম যাইতে হবে আমাদের। আমাদের যখন যেটা লাগে কৌশলগত কারণে, যারে ম্যানেজ করতে গেলে, যে সিগারেট খায় তারা সিগারেট দিয়ে আমি কনভিন্স করতে হবে, যে মদ খায় তারা মদ দিয়ে কনভিন্স করতে হবে, যার অন্য কিছু স্পাইসেস আছে তাদের ওইটা দিয়ে আমি কনভিন্স করতে হবে। রাষ্ট্রে এরকম অনেক কিছু করে, জানেন না আপনি? দেখেন এই যে অনেক সময় রাষ্ট্র তার গোয়েন্দা করার জন্য অনেক সময় ইন্ডিয়া কিন্তু দেখেন অনেক সুন্দরী মেয়ে করে ব্যবহার করে ও তথ্য আনার জন্য, কারণ ওটা দেখলে ওই মানুষের ওটার মধ্যে একটা দুর্বলতা থাকে, তো ওইভাবে নিয়ে আসে। তাই আপনার যখন যেটা আমরা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে যখন যেটা প্রয়োজন আপনি সেটা করবেন, আপনাকে সেটা করবেন আপনার রাষ্ট্র রক্ষা করার জন্য। তো যেমন দেখেন আপনি স্মাগলিং, ধন্যবাদ। যেমন আপনি দেখবেন স্মাগলিং জি নিষিদ্ধ, স্যার, বলেন। স্মাগলিং নিষিদ্ধ, কিন্তু আইনে নিষিদ্ধ আছে, কিন্তু কোনো সময় রাষ্ট্র স্মাগলিং করে। কিভাবে করে? ধরেন সাইলের সংকট হয়ে গেছে, কিন্তু সাল স্মাগলিং করা নিষিদ্ধ, ওই সময় তখন বিডিআর এর বলে চুপ করে থাকো, কিছু সাল চলে না, তো খাদ্য সমস্যা দিয়ে লোক মারা যাবে, এটা আরেকটা সমস্যা হবে। কোরবানি হিসেবে গরু করে, তো রাষ্ট্র অনেক সময় স্মাগলিং করে রাষ্ট্রের প্রয়োজন, কারণ সেটা রাষ্ট্রের প্রয়োজন। যেমন আপনি দেখেন বেগম খালেদা জিয়ার আমলে এই যে 11টা অস্ত্র যে যাইতে দিচ্ছে, 11টা দিচ্ছে, এটা রাষ্ট্রের স্বার্থে, বেগম জিয়ার স্বার্থে করে নাই। কেন করে নাই? যখন আপনি উল্ফাকে দিয়ে ওখানে আমার ওখানে অসুবিধা করতেছে, তখন এরা আমরা এদেরকে আমার কি সানগাইতে যখন ওই যে সন্তুল্লাহ আমরা দিয়ে সমস্যা করতেছে, তখন উল্পারে আমরা সাহায্য করছি। এটা তৎকালীন আপনার এই যে জামাতের পরামর্শ এটা করা হয়েছে, কিন্তু এটা করছে এটা কোনো বেগম জিয়া নিজের স্বার্থে করে নাই। তখনকার মিডিয়া হাসিনার আমলে মিডিয়াতে কথা উঠছিল, আমি বললাম যে কয় যে ওনার বিরুদ্ধে বিচার করা, আমি ওনার বিরুদ্ধে বিচার করা যদি ওনার ব্যক্তিগত ইন্টারেস্টে উনি কাজ করে দেয়, যদি রাষ্ট্রীয় ইন্টারেস্টে কাজ করে, তাহলে কেন তাকে বিচার করা হবে? পরে আমার উমর ফারুক সাহেব ফোন দিছে, স্বরাষ্ট্র সচিব, বলে যে আপনি যা বলছেন এই সময় এই কথা বলছেন, আপনি তো ভাই আমরা তো আপনার নিয়ে চিন্তিত। আমি ভাই কেউ না কেউ তো বলতে হবে তো আপনার। হ্যাঁ, তারপরে আপনি এগুলি করছে, তুমি আমারে, আপনি যদি কেউ যদি আপনাকে মারতে আসে তাকে আপনি মারার জন্য আপনার জন্য জায়েজ হয়ে যায়, আত্মরক্ষার জন্য আপনি গুলি করতে পারেন। তো এখন একটা লোক যে আমরা অস্থিতিশীল করে, আমরা চিটংয়ের অঙ্গটা তারা আনটি এস্টাবলিশ করে ওখানে করে ডিসেন্ট করে তারা নিয়ে যেতে চাচ্ছে, তো নিতে যাচ্ছে, তাহলে সেখানে আপনি তাদের উলফার লগে আমরা হাত মিলানো কোনো অপরাধ না তো, এটা কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট তো হয় না। আমি ওই সময় কথাটা উঠেছি। আপনি এরকম আরো অনেক কিছু দেখবেন যেটা গতানুগতিক কোনো আলোচনা আমি কিন্তু আমার প্রতিটা আলোচনার মধ্যে আপনি দেখেন আপনি কিছু কিছু ম্যাটেরিয়াল পাবেন, নতুনত্ব পাবেন, কারণ এটা আমার রাষ্ট্রের সমস্যা। হ্যাঁ, আমার রিস্ক থাকতে পারে, আমি এটা অনেকে আমার অলিশা বলে এগুলো বলার দরকার নাই, এত লোকের খেপাইয়া লাভ কি। হ্যাঁ, কিন্তু আমি মনে করি কয়দিন আর বাঁচবো, আমি এগুলো মুক্তিযুদ্ধে আমার জাতিকে আমার জানা কিছু আছে আমি শেয়ার করা উচিত, কারণ আমার তো এই আমি আমার 100 বছর এই মাসে এই প্রমাণগুলি পাবে না অনেকে, এইগুলি থাকা দরকার কি সেতে কি হয়েছে। আমি আপনাকে বললাম না আমাদের এর আগে আমাদের তেলগুলি কিভাবে তারা নিয়ে যাচ্ছে, এই জন্য তো আমাদেরকে ব্যস্ত রাখছে, এই সন্তুলন দিয়ে কুকিসিন দিয়ে নানান ধরনের আমাদের ব্যস্ত রাখতেছে, আর ওইদিকে তারা নিয়ে যাচ্ছে। বাংলাদেশটা বললাম তো, বাংলাদেশ বিশ্বের মানচিত্রতে দরিদ্র দেশে ভুলে যাবে। কাতার কুয়েত থেকে আমাদের জীবনযাত্রার মান, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে যদি আমরা মাটির নিচে যে আল্লাহ আমাদের যে জিনিসগুলো দিয়েছে। দেখেন দুর্ভাগ্য হলো প্রতিটা মুসলিম কান্ট্রিতে আল্লাহ কিন্তু তাদেরকে গরিব রাখে না, প্রত্যেকটা মিনারেল রিসোর্স দিচ্ছে। আমরা দেখেন মুসলিম কান্ট্রি সবগুলির মধ্যে, অনেক ইহুদি কান্ট্রির মধ্যে অত কিন্তু মিনারেল রিসোর্স নাই, কিন্তু আমরা করছি কি নিজেরা আনানি করছি, এগুলো তুলতে পারছি না। আমরা আমাদের লুবি দুর্নীতিবাজ রাজনীতিবিদের জন্য আমরা এগুলো তুলতে পারছি না, যার জন্য এখন সময় আসছে আমাদের, এখন ইন্টারিম গভর্নর আসছে, উনি ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বে যখন নাম করছে, আমরা চাই যে অল্প সময়ের মধ্যে উনি এইগুলো নিয়ে আমেরিকার লোক একটা চুক্তি করতে পারে যে আমার চিটংয়ের তখন আর এই ভেজাল যেটা আছে কুকিজের জন্য থাকবে না। আমরা যদি আমেরিকান কোনো আমেরিকান গভর্নমেন্টের সাথে যে যদি মোদি আমরা ট্রাম্পকে যদি আমরা এটা আনতে পারি, বলে তুমি তোমার কোম্পানি দিয়ে তেল উত্তোলন করো আমার এখানে, আমাদের ওখানে চিটংয়ে ইউরেনিয়াম পর্যন্ত যেটা অ্যাটম বোমা বানা যায়, হীরা আছে, বুঝছেন, হীরা আছে, এগুলো তুলাইয়া যদি আমরা ট্রাম্পের কোম্পানিকে দিই, তাহলে ট্রাম্প একদিকে আমাদের ঠান্ডা থাকবে, এদিকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে, আমাদের মালটা তো উঠো, মাটির নিচে থাকলে লাভ হবে কি আমাদের, সে কিছু শেয়ার নেবে নেক। যেমন তেমন ডেভেলপাররা দেয়, আমরা পরিত্যক্ত জমিটা পড়ে আছে, আমরা টাকা নাই, আমরা করতে পারছি না, ডেভেলপার দিলে অন্তত আমরা তখন তো আর আমরা সমস্যা নাই, আমরা অর্ধেক পাবেন, অর্ধেক ভাড়া পাবেন, ওই জায়গা পড়ে থাকলে তো আমার লাভ হচ্ছে না।
এই জন্য মানুষের ডেভেলপারের সিস্টেম চালু হয়েছে। আমরা যদি আমাদের এই মিনারেল রিসোর্স উত্তোলন যদি আমরা ডেভেলপার হিসেবে ট্রাম্পের কোম্পানিকে আমরা অফার দিই না, অসুবিধা কি? যে তুমি করো বা তোমার লোক দিয়ে করাও, তুমি আমাদের কত পার্সেন্ট দিবা, আমাদের তুলে দিবে, আমাদের 1 পয়সা ইনভেস্টমেন্ট নাই। আমাদের ওখানে গ্যাস উত্তোলন, আমাদের সোনা উত্তোলন, আমাদের তেল উত্তোলন, আমাদের ফরেন কারেন্সি আমাদের সেভ হবে, আমরা রপ্তানি করে টাকা আনতে পারবো, আমার দেশের লোকের ভাগ্য ইয়ে করতে পারবো। সোনার বাংলা সত্যি সোনার বাংলা হয়েছে। আমাদের মাটির নিচে যে সম্পদ আল্লাহ দিছে, গড গিফটেড, এটা সৌদি কাতারের কি ছিল, সৌদি আরবের কি ছিল, সৌদি আরব ইরানের লোকেদের কি ছিল, ছুরি, আমরা নিজেরা ছোটবেলায় দেখছি সুই সুতা ছুরি বিক্রি করতে আসতো ইরানিরা। হ্যাঁ, আজকে তেল উত্তোলন করার পরে তাদের অর্থনৈতিক অবস্থা কোথায় চলে গেছে। তো এখন আমাদের যদি খালি চিটং, এই যে চিটং নিয়ে এত কিছু কেন হচ্ছে, এটা ভাগ করার জন্য, এই যে রোহিঙ্গা দিয়ে এইগুলি কেন করা হচ্ছে, ওইটাকে আলাদা করে যাচ্ছে, তারা সার্ভে করছে, তারা স্যাটেলাইটের মধ্যে সার্ভে করছে এই মাটির নিচে কি কি আছে, এখন সবার নজর পড়ছে এটার মধ্যে। তো আমরা এটাকে রক্ষা করতে গেলে আমরা দরকার নাই। হ্যাঁ, আপনার সুন্দরী কোনো বোনকে যদি আমরা রক্ষা না করতে পারেন, তো সন্ত্রাসী লোক বিয়ে দেন অন্তত শরীর দৃষ্টিতে, তাহলে তার ইজ্জত রক্ষা হবে, ওইটাও হবে। তো আপনি যখন মোদির লোকে আপনি ট্রাম্পের সাথে পারিয়ে উঠবেন না, তাহলে আপনি যদি ওর কোম্পানিটা আপনি ওই মিনারেল রিসোর্স উত্তোলনের জন্য কন্ট্রাক্ট দেন, তাহলে আমরা দেশে সমৃদ্ধ হবে, ইন্ডিয়ার সাহস পাবে না। আর অন্যরা যে আমাদের মাথা বের করে সাহস পাবে, কারণ ওখানে তাদের স্বার্থ ইনভলভ আছে। তাহলে এই এখন ট্রাম্পের কাছে যাই রিকোয়েস্ট করছে, এটা করবে সেটা করবে, আমাদেরকে আক্রমণ করবে, কত কিছু দৌড়াই চলে যাচ্ছে তার কাছে, তাদের ডিফেন্স অ্যাডভাইজার কাছে যাচ্ছে, মোদি দৌড়াচ্ছে। মোদি তো গুলিকা হরিণের মতো হয়ে গেছে, কেন? তার স্বার্থের মধ্যে আঘাত পড়ছে। এই এত বড় একটা লাভ তাদের, টোটাল এত বড় কান্ট্রির এখানে যে সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স আর্নিং কান্ট্রি হলাম আমরা, এখানে আমাদের চাকরি করতেছে লোকজন, এখানে লিস্ট করে জনগণের সম্মুখে আসা উচিত কতজন লোক কি কারণে রাখা হয়েছে। এই যে ইন্ডিয়ার লোকগুলি, আমার দেশের লোক বেকার বিভিন্ন জায়গাতে রেমিটেন্স এরা নিয়ে যাচ্ছে অল্প কয়েকজন লোক। তো এগুলিতে এখন এই গভর্নমেন্ট আমল এগুলো লিস্ট করা আগে না, আগে তো মোদি হলে হরিহর আত্মা হাসিনার, তো ওরে খেপাইতে চায় না, ও যা চাইছে তাই দিয়ে দিচ্ছে। এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব তো তা না, তাহলে উনি ডক্টর ইউনূস সাহেব তো প্রথম আসে ইন্ডিয়ার যে কর্মচারী গুলি আছে, তাহলে এগুলি এই যে চায়নার সাথে যদি আমাদের টাটা বাটা হিরো হুন্ডার জন্য রাস্তা চলতে পারেন না, আপনারা দেখেন ভবিষ্যতে রাস্তা অচল হয়ে যাবে। কারণ এই যে এতগুলি লোক আনছে, ফিজিবিলিটি মার্কেট ফিজিবিলিটি দেখা হয়নি, এগুলি আনছে। তো তারা যদি ওরা একটা হর্ন কিনেন, একটা চাকা কিনেন, একটা টায়ার কিনেন, কত হাজার কোটি টাকা ইন্ডিয়ার লাভ হবে। তা আমরা এটা যদি আমরা যদি সানারে বুঝাইতে পারি যে ভাই তুমি আমার এই গাড়িগুলো দাও, আমরা তোমার গাড়ি কিনবো, তুমি লোনে দাও, ক্রেডিটে দাও, আর কম দামে দাও, লাভটা কম করো, তোমার মার্কেটটাকে নিয়ে নাও, পরে লাভ করো। যদি আমরা বুঝাইতে পারি, ওই গাড়িগুলো আসলে আমরা ওই সেম পারপাস সার্ভ হবে, লংজিভিটি বেশি হবে, কম টাকায় আমরা ওই গাড়িগুলো আনতে পারবো। মাঝখানে ইন্ডিয়ার একটা ভদ্রভাবে ওয়ার, বিভিন্ন ভাবে ওয়ার আছে, ওয়ার কালে যুদ্ধ করে অস্ত্র দিয়ে যুদ্ধ করে ওয়ার না, অর্থনৈতিক ওয়ার আছে, হ্যাঁ, মিডিয়া ওয়ার আছে, সাইকোলজিক্যাল ওয়ার আছে। হ্যাঁ, তো ওয়ার সব সমষ্টিগত মিলে একটা যুদ্ধ হয়। তো ইন্ডিয়ার সাথে আমরা সরাসরি যুদ্ধ না করে আমরা তো এই অর্থনৈতিক যুদ্ধগুলি আমরা করতে পারি, দেখবেন যে তার ত্রাই অবস্থা শুরু হবে। সরি, আপনার এইভাবে চায়নারও সাথে ঘনিষ্ঠ হওয়ার একটা সুযোগ আছে, চায়নার সাথে আমরা এই ব্যবসাগুলি আমরা করতে পারি। তো আর তো আজকে এই পর্যন্ত নাকি? অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনার অত্যন্ত মূল্যবান এবং দিক নির্দেশনামূলক আলোচনা সেটি আমরা শুনছিলাম, আমাদের দর্শকরা শুনছিলেন, সেটির জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত, আপনার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরবার জন্য, এবং দেশের স্বার্থে, দেশের ভালাইয়ের জন্য আপনার পক্ষ থেকে নানা ধরনের যে দিক নির্দেশনামূলক আলোচনা আপনি কথাগুলো বলছিলেন, আমরা আশা করি সেটি নিয়ে সরকারের পক্ষ থেকে হয়তোবা সেটিকে নজরে আনবে এবং সে ব্যাপারে পদক্ষেপ নিবে, এটি আমাদের আশা রইল। ধন্যবাদ স্যার, আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য অসংখ্য অসংখ্য। আপনাকেও ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ভালো থাকবে। দর্শক শ্রোতাদের আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পাবলিক টক। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আমাদের আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত অসম্ভব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, সতর্ক থাকুন।